হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের WBJEE 2024 এর প্রিপারেশনও খুব ভালোই চলছে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম টপিকস, যেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ক্লাস 11 এর একবারে প্রথম টপিকস এবং WBJEE 2024 এর জন্য কিছুটা ইম্পর্টেন্ট টপিকস। এখান থেকে আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে প্রায় দুটো কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো, এবং এই চ্যাপ্টারটা যেহেতু অতটা শক্ত না, তোমরা একটুখানি প্রিপারেশন নিলেই কিন্তু চ্যাপ্টার থেকে যথেষ্ট ভালো মার্কসের কিন্তু অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এবার এই চ্যাপ্টার থেকে আমরা দেখি যে আমরা কি কি জিনিস এই চ্যাপ্টারে দেখব, কি কি রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। ইউনিট অ্যান্ড মেজারমেন্টের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা যা কিছু নিয়ে পড়বো সেটা হচ্ছে একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড। ফিজিক্যাল ওয়ার্ল্ড কি জিনিস, সেই ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে যদি এখান থেকে কোয়েশ্চেন তো সেরকম কিছু হয় না, জাস্ট বোঝানোর জন্য। তারপর মেজারমেন্ট, পরিমাপ কি, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, মানে একক এবং মাত্রা কি জিনিস সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। তারপর হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এই চ্যাপ্টারের মধ্যে এই টপিক্সটা ইম্পর্টেন্ট, অর্থাৎ হচ্ছে ডাইমেনশন যেগুলো রয়েছে সেগুলোর অ্যাপ্লিকেশন কীরকম হবে, কিভাবে তারা ইউজ হবে মানে কোনো কোয়েশ্চেনে, এবং এর ডাইমেনশন অ্যানালিসিসটা কী জিনিস সেটা নিয়ে দেখব। এরর মেজারমেন্টের মধ্যে যে সমস্ত আমরা ত্রুটিগুলো করি সেগুলোর কিভাবে আমরা ঠিক করতে পারবো সেই জিনিসটা নিয়ে আমরা দেখব, এবং এরর কিভাবে আমরা পরিমাপ করব সেটা দেখব। এবং হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে এই তিনটে টপিকস থেকেই সাধারণত কোয়েশ্চেন আসে, আর এই তিনটে টপিকস থেকেই কোয়েশ্চেন কিন্তু হয়। তো এগুলো আমরা এই ভিডিওটাতে দেখব। তো প্রথমে আসা যাক যে ডাইমেনশন কি। ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা। তুমি ধরো যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ যে কোনো জিনিসকে আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা পারসিভ করতে পারি, সেগুলো আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে পড়ে। যেগুলো ধরো কোনো কিছুর ভর রয়েছে, আমাদের কাছে একটা মাস রয়েছে, সেটাকে আমরা পারসিভ করতে পারি। একটা দূরত্ব বা দৈর্ঘ্য, একটা লেন্থ, সেটাকে আমরা পারসিভ করতে পারি। তাছাড়া সময়কে আমরা পারসিভ করতে পারি। এছাড়াও আরও কিছু এক্সট্রা কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস রয়েছে, যেগুলো হচ্ছে ধরো কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য কি, একটা লাইট থেকে বেরিয়ে আসে প্রতি একক ঘনকোণে, তো যে পরিমাণে তোমার দৃশ্যমান আলো বেরোয় সেটাকে আমরা বলি লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য। এটা নিয়ে তোমাদের নেই সিলেবাসের মধ্যে, কিন্তু তাও এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিসের মধ্যে পড়ে। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, কোনো পদার্থের পরিমাপের মধ্যে সেটাও একটা কি, একটা বেসিক কোয়ান্টিটি। তারপর হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার বা তাপগতীয় তাপমাত্রা, এটাও কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার দেখো প্রত্যেকটার এক একটা মাত্রা রয়েছে। যদি আমি দৈর্ঘ্য বা দূরত্বের মাত্রা দেখি তাহলে আমরা দেখবো সেটা হচ্ছে এল, যে এলটাকে আমরা সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এরপর হচ্ছে ভর, যাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। সময়টি, তোমাদের যা কিছু রয়েছে আপাতত ক্লাস 11 এবং 12 মিলিয়ে সাধারণত এই তিনটে বা এটাকেও একবার ইউজ হতে পারে। তো এই চারটেকে ফিজিক্যাল কোয়ান্টিটিস নিয়ে তোমাদেরকে কিন্তু মাত্রা বের করতে দেয়। তো এই চারটে জিনিস জানলে আমাদের কিন্তু আপাতত চলবে। এবার ধরে নাও যে তোমাদের দৈর্ঘ্য এল, ভর এম, সময়টি, এখান থেকে তো আমরা ম্যাক্সিমাম জিনিসের মাত্রা তো বের করে নিতে পারবোই। যেরকম ধরো আমাদেরকে বলেছে যে আমাদের হচ্ছে দূরত্ব, দূরত্ব বা তোমাদের হচ্ছে ডিস্টেন্স, বা হচ্ছে তোমার ধরে নাও দূরত্ব বা ডিস্টেন্স, এটা যদি আমি বলি তার মাত্রা কি, সেটা দেখা যাবে যে এল, কারণ দূরত্ব বা দৈর্ঘ্যের মাত্রা এল। সেম ভাবে আমি যদি বলি সরণ, বা এটাকে আমরা বলি অনেক সময় ডিসপ্লেসমেন্ট, এটারও দেখা যাবে যে মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল এল। তো এইভাবে আমরা কি করি যে দূরত্ব বা দৈর্ঘ্য এগুলোকে আমরা এল দিয়ে চিহ্নিত করি। এবার আমরা দেখতে পাবো যে যদি ধরো আমরা নিয়ে এলাম বেগ, আমরা দেখতে চাইলাম যে বেগের মাত্রা কি হবে। আমরা জানি বেগ ইকুয়াল টু হচ্ছে সরণ বাই সময়, তাই তো। সরণের মাত্রা আমরা জানি এল এবং সময়ের মাত্রা জানি টি, তাই তো। তো আমরা দেখে নেব যে বেগের মাত্রা হচ্ছে এল t⁻⁻1। ঠিক এইভাবে আমরা বেগের মাত্রা পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট দেখতে চাইছি যে ত্বরণের মাত্রা কি হবে। ত্বরণ বা এটাকে আমরা অ্যাক্সিলারেশন বলি। অ্যাক্সিলারেশনের মাত্রা আমরা কি জানি যে বেগ পরিবর্তন বাই সময়, উপরে হবে বেগের মাত্রা তার মানে বাই নিচে কি হবে সময়ের মাত্রা। বেগের মাত্রা আমরা কি পেলাম একটু আগে, এল t⁻⁻1 বাই সময়ের মাত্রা টি।
তো আলটিমেটলি আমরা দেখতে পাবো L2 হয়ে যাবে কি আমাদের ত্বরণের মাত্রা। এইভাবে আমরা যে কোনো জিনিসের মাত্রা ধীরে ধীরে কিন্তু বের করে নিতে পারবো যদি আমাদের কাছে ফর্মুলাগুলো জানা থাকে, যে বেগ কি, সময় কি, ত্বরণ কি, এই জিনিসগুলো জানা থাকলে আমরা কিন্তু বের করে নিতে পারবো। সেম ভাবে আমি যদি বলি বল বা ফোর্স, ফোর্সটা কি জিনিস? ফোর্সটা আমরা জানি ভর ইন্টু ত্বরণ, তাই তো নাকি? ভর ইন্টু ত্বরণ। এবার ভর আমরা জানি ভরের মাত্রা হয় m, ত্বরণের মাত্রা কি L(T⁻²). এইভাবে কি আমরা ফোর্সের মাত্রাও কিন্তু পেয়ে গেলাম। তো আমরা যদি জানি যে কোন ফর্মুলাটা কখন কাজে লাগে, আমরা কিন্তু যে কোনো সময় বের করে নিতে পারবো। এবার ধরো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন দিয়েছে, যে কোয়েশ্চেনটা হচ্ছে যে তোমাদের ধরো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবকের কিন্তু মাত্রা তোমাদেরকে বের করতে দিয়েছে। তো এই ধরনের কোয়েশ্চেন আমরা কিভাবে প্রসিড করব? সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা জি, এই এই টার্মটা বা এই জিনিসটা কোন ফর্মুলার মধ্যে আছে কি? তোমাদের মনে পড়ছে নিউটনের গ্র্যাভিটেশনাল যে ফর্মুলাটা ছিল সেটা কি মনে আছে? সেটা কি ছিল বলো তো? সেটা ছিল যে ফোর্স, দুটি মহাকর্ষীয় বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা কত হয়? সেটা হয় জি প্রথম বস্তুটার ভর ইন্টু দ্বিতীয় বস্তুটার ভর বাই হচ্ছে তাদের মধ্যে দূরত্বের স্কোয়ার। মনে পড়েছে? এটা ছিল সেই ফর্মুলাটা। এখান থেকে দেখো জি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি F × r² / m1 × m2। এবার এফ এর মাত্রা কি পেলাম আমরা একটু আগে? mL(T⁻²) এবং আর এর মাত্রা কি? আর তো দূরত্ব, দূরত্বের মাত্রা কি? এল। দেখো এল এর স্কোয়ার রয়েছে বাই এম, মানে হচ্ছে এটাও এম, ভরের মাত্রা এম, এটাও ভরের মাত্রা এম। তো আলটিমেটলি দেখো এম এম কেটে যাবে একটা, আমাদের কাছে কি পড়ে থাকবে? m⁻⁻1 L³ T⁻²। এটা হয়ে যাবে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা। এটা কিন্তু WBJE-তে এসেছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের কাছে কোন অপশনটা সঠিক হয়ে যাবে? আমাদের কাছে এই অপশনটা সঠিক হয়ে যাবে কিন্তু m⁻⁻1 L³ T⁻²। এবার এই বিষয়টাকে এতটা দূর ক্যালকুলেশন না করে আমরা কিভাবে করতে পারতাম বলতো? আমাদের এই পরের টার্মগুলো বের করতেই হতো না, আমাকে শুধুমাত্র এম এর টার্মটা দেখতে হতো। যে দেখো এম কিন্তু নিচে একটা আছে, মানে উঠে গেলে m⁻⁻1, এখানে কোথাও m⁻⁻1 নেই একমাত্র এটা ছাড়া। তো আলটিমেটলি এটাই কিন্তু অ্যান্সার হতো আমাদের। তো আমাদের এত কিছু ক্যালকুলেশন করার দরকারই নেই, কারণ আমাদের WBJE এর ক্ষেত্রে বা যে কোনো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট টাইম নিজেদেরকে বাঁচাতে হবে। তুমি যদি পার কোয়েশ্চেন 5টা করে সেকেন্ডও বাঁচাও, তাও দেখা যাবে 50টা কোশ্চেনের জন্য তুমি 250 সেকেন্ড কিন্তু বাঁচিয়ে ফেলেছো। মানে তুমি 4 মিনিটের বেশি কিন্তু তুমি বাঁচিয়ে ফেলেছো, যেটা তুমি অন্য কোয়েশ্চেনে হয়তো একটু বেশি টাইম লাগছে সেই কোয়েশ্চেনটা ক্যালকুলেট করতে, সেটা কিন্তু তুমি ক্যালকুলেট করতে তখন সেই টাইমটা ওখানে দিতে পারবে। তো যথেষ্ট টাইমকে তোমাকে মিনিমাইজ করতে কিন্তু শিখতে হবে, যে টাইমটাকে কিভাবে তোমাদেরকে কিন্তু বাঁচানো যায়। বোঝা গেছে? আচ্ছা, এবার আমি আসি যে আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে রাখি, একটু বলা হয়নি জিনিসটা, একটু বলে রাখি সেটা। কিছু কোয়ান্টিটিস রয়েছে যেগুলো ডাইমেনশন কিন্তু নেই, মানে যাদের মাত্রা নেই, সেই কোয়ান্টিটিস গুলো কি একটু দেখে নিই। সেই কোয়ান্টিটিস গুলো হয়েছে, তুমি দেখো যে ডাইমেনশনলেস কোয়ান্টিটিস আমি যদি দেখতে যাই, তার মধ্যে প্রথম আছে স্ট্রেন। স্ট্রেন মনে আছে কি? স্ট্রেন হচ্ছে বিকৃতি। তো বিকৃতির কিন্তু কোনো মাত্রা নেই, কোনো এককও নেই। তারপর হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, যেটাকে আমরা মিউ দিয়ে চিহ্নিত করতাম, যাকে বলতাম মাধ্যমের প্রতিসরাঙ্ক। মনে পড়ছে? মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। তো তারও কিন্তু কোনো মাত্রা নেই। এবার আছে রিলেটিভ ডেন্সিটি, আপেক্ষিক যে ঘনত্ব, সেটারও কোনো মাত্রা নেই। প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল বলতে কি জিনিস? যে কোনো সমতলে কোনো কোণ রয়েছে, এই যে প্লেন অ্যাঙ্গেল, এটার কিন্তু কোনো মাত্রা নেই। কেন বলতে পারো এটার মাত্রা নেই? কারণ আমরা জানি যে অ্যাঙ্গেল ইকুয়াল টু কি হয়? চাপ বাই ব্যাসার্ধ। এবার চাপেরও যদি আমি মাত্রা দেখতে চাই এটা এল, যদি ব্যাসার্ধের মাত্রা দেখতে চাই এটা এল, তো আলটিমেটলি কোনো মাত্রা থাকবে না, ডাইমেনশন লেস হয়ে যাবে কোয়ান্টিটিস। ঠিক সেম ভাবে সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে ঘনকোণ। ঘনকোণ কি বলতো? ঘনকোণ হচ্ছে, ধরে নাও একটা টোপর রয়েছে, ঠিক আছে, একটা শঙ্কু বা টোপর। এবার এই টোপরের যদি আমি কোণটা বের করতে চাই, যে এই যে শঙ্কুটা রয়েছে, এই শঙ্কুটার মধ্যে এই যে কোণটা হচ্ছে, এটা হচ্ছে একটা ঘনকোণ। এই ঘনকোণেরও কিন্তু একক কোনো কিন্তু মাত্রা নেই, কিন্তু হ্যাঁ এদের কিন্তু একক রয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যে অ্যাঙ্গেলের কিন্তু প্লেন অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেলের ইউনিট কিন্তু রয়েছে, একক কিন্তু রয়েছে, কিন্তু এদের কিন্তু কোনো মাত্রা নেই।
প্লেন অ্যাঙ্গেলের ইউনিট বা একক কি, এটা হচ্ছে রেডিয়ান, এবং ঘনকোণের একক হচ্ছে স্টেরিডিয়ান। এটা কিন্তু একটু মাথায় রাখবে তোমরা। আচ্ছা, এবার ডাইমেনশন অ্যানালিসিস কি জিনিস? ধরো আমাদের কাছে একটা ফিজিক্যাল কোনো কোয়ান্টিটি দিয়ে দিয়েছে যে ভি, কোনো বস্তুর বেগ বা ভেলোসিটি ভি ইকুয়াল টু আমাদেরকে দিয়ে দিয়েছে এ ইন্টু টি স্কোয়ার, এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এবার আমাকে বলেছে তুমি বের করো তো এর ডাইমেনশন বা এর মাত্রা কি হবে। তো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে প্রসিড করব? এই ধরনের কোশ্চেনকে আমরা এইভাবে প্রসিড করব যে দেখো ভি এর মাত্রা আমি জানি, ভি হচ্ছে বেগ, বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 ইকুয়াল টু এ ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমি এর মাত্রা কি পেয়ে যাব, এল টি টু দি পাওয়ার -1 বাই টি স্কোয়ার ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার -3, এটা হয়ে যাবে এর মাত্রা। তো এইভাবে আমরা কি করব, ডাইমেনশনগুলোকে আমরা বের করতে পারবো। এবার এত বেসিক লেভেলে তো কোয়েশ্চেন হয় না, কোয়েশ্চেনে একটু টাফনেস কিন্তু থাকবেই। তো সেই জায়গাটা থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, যে কোয়েশ্চেনটা একটু দেখে নাও যে সেটা কিভাবে সলিউশন করা যাবে। ধরে নাও এই কোয়েশ্চেনটা, এখানে বলেছে তোমাকে যে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ভি অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টি ইজ ভি ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার। তাহলে কি বলেছে, দ্য ডাইমেনশন অফ বি ইজ, ভেলোসিটি ভিটা আমাদেরকে কি দিয়েছে, ভেলোসিটি ভি ইকুয়াল টু দিয়ে দিয়েছে এটি প্লাস বিটি স্কোয়ার। এবার আমাকে বলেছে কি, বলেছে আমাকে যে বি এর ডাইমেনশন বা বি এর মাত্রা কি হবে। এই ধরনের কোশ্চেনে একটা জিনিস খেয়াল রাখবে যে আচ্ছা তোমরা কি এটা কখনো করতে পারবে যে 1 গ্রাম একটা ভরের সাথে 1 সেকেন্ড সময়কে যোগ করতে পারবে? কোনোদিন সম্ভব সেটা? সেটা সম্ভব নয়। যোগ কখন সম্ভব, যখন দুটোর মাত্রা বা দুটোর একক সেম হবে। অর্থাৎ এই দুটো যোগ করে এটা এসছে, এর কথার অর্থ কি, অর্থ হচ্ছে এর যে মাত্রা হবে এর মাত্রার সাথে সেটা সমান হতে হবে, তবেই তো যোগ করে এখানে এসছে কোয়ান্টিটিটা। আমি 1 সেকেন্ডের সাথে 3 সেকেন্ডকে যোগ করছি, তবেই তো আমরা ইকুয়াল টু দিয়ে লিখতে পারবো যে টোটালটা যোগফল 4 সেকেন্ড এসছে। আমি তো এমন করতে পারি না যে 1 সেকেন্ডের সাথে আমি 4 গ্রামকে যোগ করছি, এটা তো সম্ভব নয়, তাই না? তার মানে এই রাশিটার যে মাত্রা হবে এবং এই রাশিটার মাত্রা দুটো সমান, এবং দুটো যদি সমান হয় তাহলে এই রাশিটার মাত্রার সাথে এক হয়ে যাবে প্রত্যেকটা। অর্থাৎ এর মাত্রা, এর মাত্রা এবং এর মাত্রা তিনটেই কি হবে, সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে ভি এর যা মাত্রা হবে সেটা কার মাত্রার সাথে সমান হবে, বি ইন্টু টি স্কোয়ারের মাত্রার সাথে সেটা সমান হবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ভি বা বেগের মাত্রা, আচ্ছা ইকুয়াল টু মানে কিন্তু অ্যাজ ইউজুয়াল ইকুয়াল টু না, এটা আমরা কিন্তু মাত্রা নির্ণয় করছি, ঠিক আছে? মাত্রা নির্ণয় করার সময় এটা আমরা এইভাবে দেখাবো। তোমাদের ক্ষেত্রে এক্সামে এটা তোমাদের দেখবে না যে তোমরা কিভাবে কিন্তু এই ইকুয়েশনটা বা কিভাবে তুমি অ্যান্সারটা নিয়ে এসছো, ওরা শুধু দেখবে অ্যান্সারটা এসছে কিনা। যদি অ্যান্সার আসে তাহলে জানবে যে তুমি নাম্বার পাবে, যদি না অ্যান্সার আসে তুমি নাম্বার পাবে না। তুমি কিভাবে এনেছো, কত সময় ধরে এনেছো, এটা কিন্তু কেউ কিন্তু দেখতে যাবে না তোমার কোয়েশ্চেনে বা তোমার খাতাতে। তো সেই জিনিসটা তুমি মাথায় রাখবে। আচ্ছা, ভি বলেছে বেগ, বেগ আমি জানি কই হয়, এল টি টু দি পাওয়ার -1 ইকুয়াল টু বি ইন্টু টি স্কোয়ার। আচ্ছা টিটার মাত্রা কি, টি, ক্যাপিটাল টি তার স্কোয়ার, বা বি ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি, এল টি টু দি পাওয়ার -1 বাই টি স্কোয়ার ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার -3। এটা হয়ে যাবে মাত্রা। কোথায় রয়েছে এটা, 3 নম্বরে রয়েছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। যদি বলতো এর মাত্রা কি হবে, দেখো এর মাত্রা যদি বের করতে, এ ইন্টু টি এর যা মাত্রা ভি এর মাত্রার সাথে সমান, একইভাবে হতো এ ইন্টু টি এর যা মাত্রা সেটা ভি এর মাত্রার সাথে সমান, অর্থাৎ এ ইন্টু টি যা হবে সেটা এল টি টু দি পাওয়ার -1 এর সাথে সমান হবে, বা এ ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার -2 হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে এই ধরনের জিনিসগুলোকে কি করতে পারবো, বের করতে পারবো। আচ্ছা, এখানে আরেক ধরনের কোশ্চেন হয়, আরেকটা টাইপ অফ কোশ্চেন হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হয়তো তোমাদেরকে বলে দিল বেগ ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি। এই ধরনের কোশ্চেন কিভাবে প্রসিড করবে, এর মাত্রা তো সেম, আমি যেটা বলেছিলাম এটার মাত্রা এটার মাত্রার সাথে সমান হবে, কিন্তু এটাতে দেখ কিভাবে হবে, এই টার্মটার সাথে যদি আমি এটা সমান করতেও যাই যে ভি ইকুয়াল টু বি বাই টি প্লাস সি করলাম, কিন্তু তার সত্ত্বেও দেখো আমরা নিচে একটা দ্বন্দ্বে পড়ে গেছি যেটা কিভাবে হবে। তখন আমাদেরকে কি খেয়াল রাখতে হবে যে দেখো এই টি প্লাস সি মানে সি এর সাথে টিটা যোগ হচ্ছে, তার মানে এটা যদি সেকেন্ড হয় এটাও কিন্তু সেকেন্ড হবে, বা এটা সেকেন্ড হলে এটা কিন্তু সেকেন্ড হবে, অর্থাৎ সি এর যা মাত্রা হবে সেটা কিন্তু টি এর মাত্রার সাথে সমান হবে। অর্থাৎ দেখা যাবে যে সি এর মাত্রাটা হয়ে যাচ্ছে
ক্যাপিটাল টি। তবে তো যোগ সম্ভব নাকি, তবে যোগটা করে আমি ইকুয়াল টু দিতে পারবো, অর্থাৎ ভি ইকুয়াল টু বি বাই দুটোর মাত্রা কি টি, তো তাই না? তো বি ইকুয়াল টু আমরা দেখবো এল টি টু দি পাওয়ার -1 যেটা হচ্ছে ভি এর মাত্রা ইন্টু টিটা কি হয়ে গেল, গুণ হয়ে গেল। তো কত পড়ে রইল, বি এর মাত্রাটা এল। বোঝা গেল? এর মাত্রাটা আমি এভাবে বের করে নিতে পারবো, বি এর মাত্রাটা আমি বের করে নিলাম এবং সি এর মাত্রা কি হবে, টি এর সাথে সমান হবে। তো সেই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন দেখো দিয়েছে, আরেক টাইপ অফ কোয়েশ্চেন এগুলো হয়, যেটা একটু দেখে রাখা ভালো কোয়েশ্চেনগুলো। On the basis of dimensions, decide which of the following relation for the displacement of a particle undergoes simple harmonic motion is not correct. তোমাদের কাছে তিনটে ইকুয়েশন দেওয়া রয়েছে, এর মধ্যে বলেছে যে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন নয় কোনটা। ভিডিওটা পজ করো, একটু ভাবার চেষ্টা করো যে কোনটা হতে পারে, এবং অ্যান্সারটা যদি পেয়ে যাও তাহলে কমেন্টে একটু লিখে দাও অ্যান্সারটা। হয়েছে? আচ্ছা, এবার ফিরে এসো। দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কিভাবে প্রসিড করব। প্রথমত আমাকে দেখতে হবে এই যে সিম্পল হারমোনিক মোশন ছিল, এই ওয়াই মানে হচ্ছে 0 পয়েন্ট থেকে যে তোমাদের সরণটা হচ্ছিল, মনে আছে? এটা হচ্ছে 0 পয়েন্ট থেকে যে সরণটা হচ্ছে সেই ওয়াই ইকুয়াল টু ডিসপ্লেসমেন্টটাকে আমরা দিই সে চরম বিস্তার ইন্টু সাইন থিটা, এইভাবে আমরা লিখতাম, তাই না? থিটার জায়গায় অনেক সময় দেখা যাবে যে আমরা এটা ওমেগা টি করতাম সাইন এর পরে। আচ্ছা, তো প্রথম যে বিষয়টা আমাদেরকে চোখ রাখা দরকার সেটা হচ্ছে সাইনের পর কি হয়, থিটা হয় সবসময়। সেই থিটাটা কি ডাইমেনশনলেস, থিটা হচ্ছে ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি। তাহলে থিটাগুলোকে আমরা একবার খেয়াল রাখি, দেখো এখানে টি আছে মানে এর ডাইমেনশন ক্যাপিটাল টি, নিচেও ক্যাপিটাল টি ডাইমেনশন, দেখো এটা ডাইমেনশনলেস মানে এটা ঠিক আছে। দ্বিতীয়র ক্ষেত্রে দেখো এটা আছে ভি অর্থাৎ এল টি টু দি পাওয়ার -1 ইন্টু টি, কেটে গেলে এল পড়ে থাকছে, তাহলে এটা কিন্তু ডাইমেনশনলেস নয়। এর কিন্তু ডাইমেনশন আছে, এর ডাইমেনশন কি এল, যেটা কিন্তু হ্যাঁ যেটা কিন্তু আমাদের কাছে একটা ডাইমেনশন যুক্ত রাশি, অর্থাৎ এটা আমাদের কিন্তু ভুল, এই অপশনটা আমাদের ভুল। থার্ড অপশনে দেখো এখানেও কিন্তু সেম জিনিস হয়েছে, উপরে টি রয়েছে কিন্তু নিচে কি বিস্তার এল রয়েছে, তো এটাও কিন্তু ডাইমেনশনলেস না, মানে এটাও ভুল। আর একটা ভাবে দেখা যায় যেটা হচ্ছে, দেখো এখানে যদি বিস্তার হয়, এই বিস্তারের ডাইমেনশন এল জানি, এখানে যেটুকু হয়েছে সেটা হচ্ছে এল, যে সরণটা হয়েছে টি টাইমের মধ্যে সেটাও কিন্তু এল, অর্থাৎ এই দুটো সমান ছিল, এখানেও এই দুটো সমান ছিল কিন্তু এটা ভুল হয়ে গেছে, তার মানে এই পুরো রাশিটা ভুল, সেম কিন্তু এটা কিন্তু ভুল, এটার সাথে মেলে। তো আলটিমেটলি আমরা এই দুটোকে ভুল পেলাম, একমাত্র এটাকে ঠিক পেলাম। তো এই ধরনের কিছু কোশ্চেন থাকে, যে ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তো এগুলো একটু দেখে রাখা তোমাদের ভালো। আচ্ছা, এবার তোমাদের কাছে ডাইমেনশন অ্যানালিসিস নিয়ে কিছু জিনিস বলি। ডাইমেনশন অ্যানালিসিসকে যখন করবে তোমরা, সেটা কিভাবে কি হবে, কিভাবে এগোবে জিনিসটা, সেটা একটু দেখে রাখা যাক। এই কোশ্চেনটা একটু দেখো, কোশ্চেনটাতে কি বলেছে তোমাকে, কোশ্চেনটাতে বলেছে ডেনসিটি ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ, এটা ইন টার্মস অফ হবে, ইন টার্মস অফ ভেলোসিটি ভি, সময় টি, ফোর্স এফ, দেন দ্য ডাইমেনশন অফ ডেনসিটি ইজ। তোমাদের যে ডেনসিটিটা রয়েছে, ডেনসিটি মানে কি ঘনত্ব, যে ঘনত্বটাকে আমরা রো দিয়ে সবসময় প্রকাশ করি, সেটা রোটা কি হয়ে যাবে, তোমাদেরকে কিসের দ্বারা এক্সপ্রেস করা হয়েছে, সেটা ভি এর দ্বারা এক্সপ্রেস করা রয়েছে, সময় টি এর দ্বারা এক্সপ্রেস করা রয়েছে, এবং ফোর্স এফ এর দ্বারা কিন্তু এক্সপ্রেস করা রয়েছে সেটাকে। এবার এটা ইকুয়াল টু না, এটা হচ্ছে এর সাথে কিছুটা সমানুপাতিক হবে। এবার তোমাদেরকে বলেছে যে সেগুলো আমরা কিভাবে এক্সপ্রেস করব। একটা রুল তো এমন আছে যে তুমি এটা করতে পারো যে প্রত্যেকটাকে এইভাবে ভাঙতে পারো, যে এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, ভি মানে হচ্ছে তোমার ভেলোসিটি যেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -4 ইন্টু টি টু দি পাওয়ার -2 করে হিসাব করে দেখলে যে সেটা রো ঘনত্ব, ঘনত্বের একক কি ভর বাই আয়তন, ভর বাই আয়তন এর সাথে সমান হচ্ছে কিনা সেটা তুমি দেখলে। তো সেটাতে প্রত্যেকটা জিনিস করা মানে প্রত্যেকটা জিনিসকে তোমার হিসেব করা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়, তো এইভাবে আমরা করব না।
আমরা একটা প্রসেস দেখাবো, যে প্রসেসটা নিয়ে তোমাদের করতে একটু সুবিধা হবে। প্রথম প্রথম একটু টাইম লাগবে, কিন্তু জিনিসটা যদি খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের খুব একটা বেশি সময় লাগবে না। দেখো, যখনই আমাদেরকে কিছু দ্বারা এক্সপ্রেস করতে বলবে, আমাদেরকে ঘনত্বকে বলেছে ভেলোসিটি ভি, সময় ডি এবং ফোর্স এফ দ্বারা প্রকাশ করতে বলেছে। তো সবসময় আমরা জানবো যে হয়তো ভি এর মাথাতে কিছু একটা থাকবে, মানে ভি টু দি পাওয়ার কিছু একটা হবে, টি টু দি পাওয়ারও কিছু একটা হবে, এফ টু দি পাওয়ারও কিছু একটা হবে। এবার এক্স ওয়াই জেড এর মানটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, রো ইকুয়াল টু যখন দেবো একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি বসে ভি টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার ওয়াই এবং এফ টু দি পাওয়ার জেড একটা হয়। এবার আমাদের সমস্যাটা হচ্ছে, এটা গেল আমাদের স্টেপ ওয়ান, এটা আমাদের হলো স্টেপ ওয়ান। এবার আমাদের স্টেপ টুটা কি হবে? স্টেপ টুটা আমরা কি করব? স্টেপ টুতে আমরা প্রত্যেকটার মাত্রা বসাবো। প্রত্যেকটার মাত্রা বলতে, আচ্ছা, রো এর মাত্রা কি বলেছিলাম? ঘনত্বের মাত্রা। ঘনত্বের মাত্রা হচ্ছে ভরের মাত্রা বাই হচ্ছে আয়তনের মাত্রা, তাই তো? ঘনত্ব আমরা কি জানি? ভর বাই আয়তন। ভরের মাত্রা হচ্ছে এম, আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব, অর্থাৎ এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি হচ্ছে ঘনত্বের মাত্রা, অর্থাৎ এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু, কেটাকে এখন মাত্রা হিসেব করছি, সেটাকে না বসালেও হবে, কারণ এটা হচ্ছে মাত্রাহীন রাশি। এবার ভি মানে হচ্ছে বেগ। বেগের মাত্রা কি হবে? বেগের মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা টু দি পাওয়ার কত রয়েছে আমাদের? এক্স, টাইম টি টু দি পাওয়ার কত রয়েছে আমাদের? ওয়াই। এফ বল, বল টু দি পাওয়ার কত আছে? বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার কত রয়েছে আমাদের? জেড। তাহলে দেখো, এখানে আমি যদি এটাকে হিসাব করি, এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার মাইনাস এক্স, টি টু দি পাওয়ার ওয়াই, এম টু দি পাওয়ার জেড, এল টু দি পাওয়ার জেড, টি টু দি পাওয়ার মাইনাস টু জেড হয়েছে। এই জিনিসটাকে আরেকটু ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো, একটু সাইডে এসো, সাইডে একটু ক্যালকুলেট করে দেখো। ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি জিনিসটাকে, এল কটা রয়েছে আমাদের কাছে? এল আমাদের কাছে দুটো রয়েছে, এল টু দি পাওয়ার এক্স প্লাস এল টু দি পাওয়ার জেড রয়েছে, দুটো যোগ হয়ে যাবে একসাথে। এবার আছে এম, এম পড়ে রয়েছে দেখো একটাই, এম টু দি পাওয়ার জেড পড়ে রয়েছে। টি টু দি পাওয়ার কি রয়েছে আমাদের কাছে? টি টু দি পাওয়ার রয়েছে এক্স, টি টু দি পাওয়ার ওয়াই এবং টি টু দি পাওয়ার মাইনাস টু জেড, অর্থাৎ প্রত্যেকটা পাওয়ার কি হয়? গুণের সময় যোগ হয়ে যায়। টি টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড। এবার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল? এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু আমাদের কাছে কি বেরিয়েছে? আমাদের কাছে বেরিয়েছে এল টু দি পাওয়ার এক্স প্লাস জেড, এম টু দি পাওয়ার জেড এবং টি টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড। এবার দুটো দিককে আমি যদি ক্যালকুলেট বা তুলনা করতে চাই, দেখো এখানে কিছু টি এর নেই, তাহলে আমি টি টু দি পাওয়ার জিরো লিখতে পারি। কারণ কি? টি টু দি পাওয়ার বা এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত? ওয়ান হয়তো, তাই না? কোনো রাশি টু দি পাওয়ার জিরো কত হয়? সেটা তোমাদের ওয়ান হয়ে যায়। তো যাই হোক, এবার যদি আমি মানে আমি যদি তুলনা করতে যাই দুটো দিকে, দেখো এখানে এম টু দি পাওয়ার কত রয়েছে? এম টু দি পাওয়ার কিছু নেই, মানে ওয়ান রয়েছে। এখানে এম টু দি পাওয়ার কত রয়েছে? জেড রয়েছে। তাহলে আমি জেড এর মানটা কত পেয়ে গেলাম? জেড এর মানটা আমি পেয়ে গেলাম তোমার ওয়ান। নেক্সট আমাদের কাছে রয়েছে এল। এল দেখো এক্স প্লাস জেড, তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু, আমি যদি এল এর সাথে তুলনা করি, আমি কি দেখতে পাবো? ইকুয়াল টু মাইনাস থ্রি আসছে। আচ্ছা, এখান থেকে আমি দেখো জেড এর মানটা যদি বসিয়ে দিই, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি বা এক্স ইকুয়াল টু মাইনাস ফোর আসছে আমাদের। এবং টি টু দি পাওয়ার দেখো এখানে জিরো রয়েছে, এখানে রয়েছে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড, অর্থাৎ মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল টু কত? জিরো। দুটো দিক তুলনা করলাম। এবার দেখো আমাদের এক্স এর মান কত? মাইনাস চার, তার মানে প্লাস চার প্লাস ওয়াই, ওয়াই কত পেয়েছি আমরা? আচ্ছা, ওয়াই পাইনি। প্লাস মাইনাস টু জেড, জেড কত? ওয়ান, মানে মাইনাস টু ইকুয়াল টু কত? ইকুয়াল টু জিরো। এবার আমরা ক্যালকুলেট করে দেখতে পাবো ওয়াই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে। ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের কাছে, এক মিনিট, প্লাস ওয়াই মাইনাস কত ছিল? টু জেড মাইনাস টু ইকুয়াল টু জিরো, মাইনাস টু আসবে ওয়াই এর মান। তাহলে দেখো আমরা এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পেলাম আমরা মাইনাস ফোর। ওয়াই এর মান কত পেলাম? ওয়াই এর মান পেলাম মাইনাস টু। জেড এর মান কত পেলাম? জেড এর মান পেলাম প্লাস ওয়ান। বোঝা গেছে? এইভাবে যদি আমরা প্রত্যেকটাকে ক্যালকুলেট করে দেখি যে এক্স ওয়াই জেড এর মান দেখো আমরা পেয়ে গেছি,
তাহলে এই যে রোটাকে আমরা কিভাবে সিগনিফাই করতে পারবো? এক্স এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো? এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেবো -4, ওয়াই এর জায়গায় আমরা বসিয়ে দেবো -2 এবং জেড এর জায়গায় বসিয়ে দেবো +1। তাহলে আমাদের কাছে দাঁড়াবে কি ইকুয়েশনটা? আমাদের কাছে ইকুয়েশনটা দাঁড়াবে, এক মিনিট, আমাদের কাছে ইকুয়েশনটা এরকম আসবে যে, একটু মুছে দিচ্ছি। আমাদের কাছে ইকুয়েশনটা আসবে রো ইকুয়াল টু ভি টু দি পাওয়ার -4 টি টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এর মান কত বেরিয়েছিল? -2 এবং এফ টু দি পাওয়ার আমাদের কাছে কত এসেছিল? জেড, অর্থাৎ +1, এফ টু দি পাওয়ার 1, জেড এর মান এসেছিল 1। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের কাছে ইকুয়েশনে কি দাঁড়ালো? এফ ভি টু দি পাওয়ার -4 টি টু দি পাওয়ার -2, এটা গেল আমাদের রো এর মানটা, অর্থাৎ আমাদের প্রথমের অ্যান্সারটা ঠিক। দেখো, তোমাদের মনে হতে পারে যে এত বড় ক্যালকুলেশনে অনেক তো টাইম খেয়ে নেবে। তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য একটু লেন্দি হয়ে গেল ব্যাপারটা, কিন্তু যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে জিনিসটাকে, তখন দেখা যাবে যে প্র্যাকটিস করতে করতে এটা হয়তো তোমার 30 সেকেন্ডে বা 40 সেকেন্ডে ক্যালকুলেট করতে করতে খুব তাড়াতাড়ি চলে আসছে। তো এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। তুমি যত ভালোভাবে প্র্যাকটিস করবে জিনিসগুলো, তত ভালোভাবে তোমার আয়ত্তে আসবে। তো এটা তোমাকে একটু নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা করো, সিমিলার কোয়েশ্চেন। এই কোশ্চেনটা তোমরা ভিডিওটা পজ করো, নিজেরা করো এবং কমেন্টে জানাও যে 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমাদের কাছে কত এসছে। হয়েছে? আচ্ছা, এবার ফিরে এসো। দেখো, সেম প্রসেস। এই মোমেন্টাম, মোমেন্টাম মানে কি? ভরবেগ। এবার এই মোমেন্টাম, এরিয়া মানে হচ্ছে তোমার কতটা ক্ষেত্রফল, এবং সময়কে নেওয়া হচ্ছে ফান্ডামেন্টাল কিছু কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস মানে হচ্ছে যাদেরকে দ্বারা আমি প্রকাশ করব মাত্রাটা। দেন দ্য এনার্জি হ্যাজ দ্য ডাইমেনশন ফর্মুলা। এবার আমাকে বলেছে যে এনার্জি, এটাকে আমাকে কি দ্বারা প্রকাশ করতে হবে? মোমেন্টাম, পি টু দি পাওয়ার কিছু এক্স ধরে নেব, এবং এরিয়া যেটা টু দি পাওয়ার ওয়াই ধরে নেব, এবং সময় যেটাকে আমরা জেড ধরে নেব। এদেরকে দ্বারা আমাকে প্রকাশ করতে হবে। এবার এনার্জির মাত্রা কি? তোমাদের মনে পড়ছে এনার্জিকে আমরা অনেক সময় ½ mv² লিখতাম, গতিশক্তির ক্ষেত্রে, স্থিতিশক্তির ক্ষেত্রে F.dr করতাম, সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে নিয়ে আসতাম। তো যাই হোক, যে কোনো একটা করলেই হবে, হাফের কোনো ডাইমেনশন নেই। আচ্ছা, এম এর ডাইমেনশন হচ্ছে এম, ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল এনার্জির ডাইমেনশন, এদিক থেকে আমি পেয়ে গেলাম। মোমেন্টাম, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগের ডাইমেনশন কি হবে? ভরের ডাইমেনশন ইন্টু হচ্ছে বেগের ডাইমেনশন বা বেগের মাত্রা। তাহলে এনার্জি ডাইমেনশনটা কত হচ্ছে? বাঁ দিক থেকে আমরা লিখছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু, তোমাদের কাছে রয়েছে ভরবেগ। ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ টু দি পাওয়ার কত রয়েছে তোমাদের? এক্স। আচ্ছা, এ মানে হচ্ছে এরিয়া বা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটাকে আমরা কিভাবে চিহ্নিত করি? ক্ষেত্রফল তোমরা জানো যে তার দৈর্ঘ্য রয়েছে ইন্টু প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। এটাও এল, দুটোর মাত্রা এল। তো এল ইন্টু এল করলে আমরা কি পাবো? এল স্কোয়ার পাবো। এল স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, তার টু দি পাওয়ার আছে ওয়াই, এবার সময় টি টু দি পাওয়ার আছে জেড, ইকুয়াল টু, আর একটু ভেঙে নেওয়া যাক, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার -x, এল টু দি পাওয়ার 2y, টি টু দি পাওয়ার জেড। হয়েছে? এবার আর একটু তুমি ক্যালকুলেট করে নাও দুটো দিকে। এম দেখো আর নেই, তার মানে এম টু দি পাওয়ার এক্স পড়ে রইলো আমাদের হাতে। আচ্ছা, এল টু দি পাওয়ার দেখো রয়েছে এক্স প্লাস 2y, টি টু দি পাওয়ার দেখো রয়েছে -x প্লাস জেড, এটা তোমাদের কাছে পড়ে রয়েছে। আচ্ছা, বাঁ দিকে রয়েছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার জিনিসটাকে একটু ক্যালকুলেট করো, এক্স এর মান কত পেয়ে যাচ্ছি? দেখো এখানে কত রয়েছে? 1, দুদিক তুলনা করে 1 পেয়ে গেলাম এক্স এর। আচ্ছা, এবার এক্স প্লাস 2y কত পেয়ে গেলাম তুলনা করে? 2। এখানে এক্স এর পেয়েছিলাম 1 প্লাস 2y ইকুয়াল টু 2। এখান থেকে আরেকটু ক্যালকুলেট করলে দেখতে পাবো যে 2y ইকুয়াল টু 1 দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু কত? হাফ দাঁড়াচ্ছে। y এর মান চলে এলো আমাদের কাছে হাফ। এবার আমাদের কাছে কি পড়ে রয়েছে? টি এর মাত্রা। টি এর মাত্রা কত হচ্ছে? তোমার -x প্লাস
জেড, এটাকে যদি এই সাইডের সাথে তুলনা করি আমি কি দেখতে পাবো, সেটা হচ্ছে -2 এর সাথে কিন্তু সমান হবে। এবার দেখো আমরা এক্স এর তোমার মান পেয়ে গেছি, এক্স এর মান হচ্ছে -1 প্লাস জেড ইকুয়াল টু -2 বা জেড ইকুয়াল টু -1। এক্স ওয়াই জেড তিনটের মাত্রা পেয়ে গেছি আমরা। এবার আমাদের কাছে কিচ্ছু করার নেই, এবার শুধু আমাদেরকে এটা মানটা বসিয়ে দিতে হবে, তাহলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। এবার অ্যান্সারটা কত হবে দেখো এখানে, ই ইকুয়াল টু কত দাঁড়াবে আমাদের, পি টু দি পাওয়ার এক্স, পি টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে পি টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই মানে হচ্ছে দেখো এ টু দি পাওয়ার হাফ, এবং টি টু দি পাওয়ার জেড, টি টু দি পাওয়ার জেড মানে হচ্ছে টি টু দি পাওয়ার -1। আচ্ছা এটা কোন অপশনে রয়েছে, পি এ টু দি পাওয়ার হাফ টি টু দি পাওয়ার -1 এই অপশনে রয়েছে। তোমাদের কি এটা বেরিয়েছে? যদি তোমাদের এটা বেরোয় তাহলে কংগ্রাচুলেশন, তোমরা কিন্তু সঠিক রাস্তায় যাচ্ছ। যদি না হয় তাহলে ভিডিওটা আরেকটু রিওয়াইন্ড করো, আরেকটু আগে থেকে দেখো, তাহলে জিনিসটা হয়তো একটু ক্লিয়ার হবে। আচ্ছা পরের কোশ্চেন আসা যাক তোমাদের। এই কোশ্চেনটা তোমরা করো নিজেরা, এটা ডাব্লিউবিজেই লাস্ট ইয়ার এসেছিল, 2 নম্বরের এসেছিল এটা। এই কোশ্চেনটা একটু নিজেরা প্র্যাকটিস করো, একটু একটু নিজেরা চেষ্টা করো করার, এবং অ্যান্সারটা দাগ নাম্বার দিয়ে কমেন্ট করো নিচে, এবং বলো যে তোমাদের কত বেরিয়েছে। হয়ে গেছে, এবার এদিকে এসো, এবার দেখো কিভাবে জিনিসটা করতে হচ্ছে। কোশ্চেনটা একটু একটু বড় রয়েছে বাকিদের তুলনাতে। এখানে দেখো আমাদেরকে বলে দিয়েছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা গ্র্যাভিটেশনাল শক্তি বা হচ্ছে তোমার বিভব, সেটা গ্র্যাভিটেশনাল বিভব কত বলে দিয়েছে তোমাদেরকে, -gm/r প্লাস a/r²। আমরা একটু আগেই ডিসকাস করছিলাম যে এর যা মাত্রা হবে, এর মাত্রা এবং এর মাত্রার সাথে সমান হবে, প্রত্যেকটার মাত্রা আমাদের সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জি এম বাই আর এর যা মাত্রা হবে সেটা a/r² এর মাত্রার সাথে সমান হবে। আমাদেরকে কোয়েশ্চেনটা কি দিয়েছে আরেকবার পড়ে নাও, মডিফাইড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল গিভেন। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ফর্মুলাটা আমাদেরকে এইভাবে দিয়েছে, -gm/r প্লাস a/r²। ইফ এ ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এবার এটাকে কিভাবে প্রকাশ করছে, এটাকে প্রকাশ করছে তোমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মাস m⁴y এবং ভেলোসিটি অফ লাইট, লাইটের ভেলোসিটি দিয়ে। তাহলে আমাদের কাছে এর মধ্যে কোন অপশনটা সঠিক, তাহলে আমাদেরকে দেখো এইটাকে কিন্তু বের করতে হবে, যেখানে জি টু দি পাওয়ার কত হবে, এম টু দি পাওয়ার কত হবে, জেড টু দি পাওয়ার সি টু দি পাওয়ার কত হবে। কিন্তু একটা কোয়েশ্চেন, আমরা এর মাত্রা তো জানি না, তাহলে আমরা বাকিদের সাথে তুলনা করব কি করে? বাকিদের মাত্রা না হয় জানি, জি এর মাত্রা আমরা একটু আগে বের করেছি, এম এর মাত্রা একটু আগে, এম এর মাত্রা আমরা জানি, সি হচ্ছে ভেলোসিটি, লাইটের ভেলোসিটি হলো সেটা ভেলোসিটির মাত্রা বা বেগের মাত্রা। তাহলে আমাদেরকে কি আগে এর মাত্রাটা আমাদেরকে বের করে নিতে হবে। এর মাত্রা কি হচ্ছে দেখো, এখানে আর আর একটা কেটে গেল, বা এ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে জি এম ইন্টু আর। এবার জি এর মাত্রাটা একটু আগে আমরা বের করেছিলাম, জি এর মাত্রাটা, জি এর মাত্রা কত ছিল একটু দেখে নাও, জি এর মাত্রা কত ছিল তোমাদের কাছে। প্রথমে আমরা দেখেছিলাম জি এর মাত্রাটা এসেছিল m⁻⁻1 L³ T⁻², m⁻⁻1 L³ T⁻², এটা ছিল তোমার জি এর মাত্রাটা, ইন্টু এম ইন্টু আর। আরটাকে আমরা কিভাবে লিখতে পারি, এল হিসাবে লিখতে পারি, যেহেতু এটা দূরত্ব বা দৈর্ঘ্য। এবার দেখো এটাকে একটু ক্যালকুলেট করলে দেখো এমটা অমিট হয়ে যাচ্ছে, L⁴ T⁻² পড়ে থাকছে আমাদের হাতে। এটা হয়ে গেল আমাদের কি, এল এর মাত্রাটা, L⁴ T⁻²। তাহলে L⁴ T⁻² কে কার সাথে সমান হতে হবে, g⁴x, g⁴x, m⁴y এবং c⁴z, m⁴y এবং c⁴z এর সাথে আমাদেরকে সমান হতে হবে, তবেই আমরা কি করব এটা দেখতে পাবো। আচ্ছা ইকুয়াল টু, দেখো আবার তোমাদের কাছে কিন্তু এই টার্মটা বারবার আসছে যে জি এর মাত্রাটা কি হবে, জি বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রাটা কি হবে, m⁻⁻1 L³ T⁻², m⁻⁻1 L³ T⁻², এটা টু দি পাওয়ার x, m⁴y এবং c⁴z, এটা হয়ে যাবে তোমাদের মাত্রাটা। দেখো ঠিক আছে, m⁻⁻1 L³ T⁻²। এবার দেখো L⁴ T⁻² এর সাথে এটা কিন্তু সমান হবে,
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে m টু দি পাওয়ার -6 l টু দি পাওয়ার 3x t টু দি পাওয়ার -2x ইন্টু m টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z ইকুয়াল টু দেখো দুটো দিকে কি হয়ে যাচ্ছে m টু দি পাওয়ার -x প্লাস y l টু দি পাওয়ার 3x আর কিছু নেই। আচ্ছা সিটাকে চেঞ্জ করে নিতে হবে আমাদের। সিটা কত বলো তো? সিটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির কথাই lt টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার z। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকবে এখানে, এটা আমাদের কাছে পড়ে থাকবে এমটা আমাদের মিটে গেল, l টু দি পাওয়ার দেখো 3x আছে, তার সাথে কত z যোগ হবে, 3x প্লাস z যোগ হয়ে গেল ইন্টু t টু দি পাওয়ার আমাদের কাছে কি -2x মাইনাস z কিন্তু অ্যাড হলো আমাদের। ঠিক আছে, এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি এদিকে তুলনা করি l টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার -2 হয় এবং এদিকে কিছু নেই m বলে m টু দি পাওয়ার 0 আমরা লিখে নিতে পারি, অর্থাৎ -x প্লাস y এটাকে আমরা 0 সাথে সমান করতে পারি বা x ইকুয়াল টু y আমরা পেয়ে গেলাম একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে আমি দেখতে পাচ্ছি 3x প্লাস z কার সাথে সমান হবে, 4 এর সাথে সমান হবে, এবং তারপর দেখতে পাচ্ছি -2x মাইনাস z এটা কার সাথে সমান হবে, -2 এর সাথে সমান হবে, বা 2x প্লাস z এটা +2 এর সাথে সমান হবে। এই দুটো ইকুয়েশনকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে আমি যদি 1 মাইনাস 2 করি তাহলে আমাদের কাছে কি আসবে, x ইকুয়াল টু আমাদের কাছে দাঁড়াবে 2 হয়েছে। যদি 1 মাইনাস 2 করি এখানে দেখো 3 থেকে 2 বাদ দিলে এখানে আমাদের কাছে 1x পড়ে থাকছে, আর z তো কেটে যাচ্ছে, আমাদের 0 হয়ে যাচ্ছে, 4 থেকে 2 বাদ দিলে আমাদের কাছে 2 থাকছে। যদি x 2 হয় তাহলে দেখতে পাচ্ছি x ইকুয়াল টু y, অর্থাৎ y ও আমাদের কাছে 2 হবে, এবং x যদি 2 হয় তাহলে 2 ইন্টু 2 4 প্লাস z ইকুয়াল টু 2, বা z ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের কাছে -2। তাহলে আমাদের কাছে যে a এর মাত্রাটা হবে সেটা কত হবে, g টু দি পাওয়ার x, অর্থাৎ g টু দি পাওয়ার 2 m টু দি পাওয়ার y m টু দি পাওয়ার 2 ইন্টু c টু দি পাওয়ার z, অর্থাৎ c টু দি পাওয়ার -2 এর সাথে সমান হবে, অর্থাৎ g স্কয়ার m স্কয়ার বাই c স্কয়ারের সাথে সমান হবে। অর্থাৎ তোমাদের কাছে এই ইকুয়েশনটা সঠিক হবে, g স্কয়ার m স্কয়ার বাই c স্কয়ারটা তোমাদের সঠিক উত্তর হবে। যারা সঠিক উত্তর দিয়েছো কংগ্রাচুলেশন তাদের, তোমরা বুঝতে পারছো জিনিসগুলো। আচ্ছা, এবার তোমাদের কাছে নেক্সট টপিকসে যাই। নেক্সট টপিকস হচ্ছে তোমাদের এরর, এরর বা ত্রুটি। ত্রুটি কি জিনিস? ত্রুটি হচ্ছে ধরো তুমি একটা কোনো জিনিসের তুমি দৈর্ঘ্য মাপতে গেছো, একটা স্কেল নিয়ে বা কিছু নিয়ে, ফিতে নিয়ে তুমি দৈর্ঘ্য মাপতে গেছো, তুমি অ্যাকুরেট যে দৈর্ঘ্যটা মাপবে তা তো নয়, হয়তো তুমি একটু ভুল করে চলে এলো। এবার সেই ভুলের জন্য কিছুটা তোমার কাছে দেখা যাবে যে কিছুটা ত্রুটি দেখা দিয়েছে বা কিছুটা এরর হয়ে গেছে তোমার ক্যালকুলেশনটায়। তো সেই যে এররটা হলো, সেই এররটাকে আমরা কি করব, পরে ক্যালকুলেট করতে পারবো যে কতটা এরর ছিল। যখন মেশিনটা বানানো হয়েছিল সে বলেই দিয়েছিল যে যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা ধরো 2.5, কিন্তু তুমি মাপার সময় 2.4 মেপেছো, তাহলে তোমার ত্রুটি কত হয়ে গেছে, 0.1 ত্রুটি হয়ে গেছে তোমার। তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে ত্রুটি। আচ্ছা দেখো, ত্রুটি ক্যালকুলেট করতে গিয়ে তোমাদের কাছে কিছু টার্মস রয়েছে যেগুলো আমি বলে রাখি। একটা হচ্ছে ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু মানে হচ্ছে ধরো কোনো জিনিসের ধরো দৈর্ঘ্যটায় তুমি পরিমাপ করতে গেছো, তোমার কাছে এসছে 2.3, 2.4, 2.5, 2.6, 2.7। তুমি ওই দৈর্ঘ্যটা যতবার তুমি পরিমাপ করেছো, 1 2 3 4 5 বার তুমি পরিমাপ করেছো, তোমার এরকম একটা তুমি প্রত্যেকবার এই ধরনের তুমি কিছু রাশি পেয়েছো বা এই ধরনের কিছু তুমি পরিমাপ পেয়েছো। এবার দেখা যাবে যে তোমাকে তাহলে বলো যে সঠিক পরিমাপ কোনটা, তুমি বলছো সঠিক পরিমাপ তো জানি না, তবে আমাদের এই ভ্যালুগুলো বেরিয়েছে, এগুলোকে আমি কিভাবে বলতে পারি, এগুলো বলতে পারি আমি, হ্যাঁ আমার পরিমাপ হতে পারে 2.5 প্লাস 2.6 প্লাস 2.7 বাই 5, অর্থাৎ 2.5 এর আশেপাশে কিছু একটা রাশি হবে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাছে ট্রু ভ্যালু। এতগুলো মাপ বেরিয়েছে কিন্তু আমাদের কাছে ট্রু ভ্যালু কোনটা, 2.5টা হচ্ছে আমাদের কাছে ট্রু ভ্যালু, অর্থাৎ যে মাপটা আমি ওর অ্যাকচুয়াল রয়েছে সেটা 2.5 এর আশেপাশে ঘোরাফেরা করবে, কিন্তু এটা হয়ে যাবে আমাদের কাছে ট্রু ভ্যালু। সেটাই হচ্ছে দেখো যে আমি n বার মেপেছি, প্রথমবার এসছে a1, দ্বিতীয়বার a2, তারপর তৃতীয়বার a3, অর্থাৎ টোটাল যে ভ্যালুটা মিন ভ্যালুটা যেটা বা ট্রু ভ্যালুটা হয়ে যাবে সেটা হয়ে যাবে a1 প্লাস a2 প্লাস ডট ডট দিয়ে প্লাস an বাই হচ্ছে n, এটা হয়ে গেছে ট্রু ভ্যালু। এবার ধরো অ্যাবসলিউট এরর।
এবার তোমাদের কাছে এরর কোনটা, তুমি বলেছো যে তোমার ট্রু ভ্যালু হচ্ছে 2.5 এবং তুমি মাপার সময় মেপেছো 2.6, এটা মেপেছো, তাহলে তোমার এরর কতটা হয়েছে, তোমার এররটা হয়েছে 2.5 ইকুয়াল টু 0.1, তোমার এরর হয়ে গেছে। তো সেটা হয়ে গেছে তোমার অ্যাবসলিউট এরর, তুমি এতটা অ্যাবসলিউট এরর করেছো। এবার হচ্ছে রিলেটিভ এরর কি, আপেক্ষিক ত্রুটি কি, ধরো যেটা তুমি ত্রুটি পেয়েছো, যেটা তোমার ভুল হয়েছে, সেই মানটা বাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল যেটা ছিল 2.5, যে ভ্যালুটা ছিল ট্রু ভ্যালু, সেটা হয়ে যাবে তোমার কি, সেটা হয়ে যাবে তোমার রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি। এবং সেটাকে তুমি যদি 100 দিয়ে গুণ করে দাও, সেটা হয়ে যাবে তোমার ত্রুটির পার্সেন্ট, তুমি কত পার্সেন্ট ত্রুটি করেছো সেটাকে তুমি এইভাবে কি হবে দেখতে পারবে তুমি। ঠিক আছে, এই জিনিসগুলো আমি আরো আসবো যে এই জিনিসগুলো কিভাবে করা হয়, আমি নেক্সটে ধীরে ধীরে আসছি। আচ্ছা ধরো এই যে অ্যাবসলিউট এরর, তোমাদের পরীক্ষাতে এখানে অ্যাবসলিউট এরর এবং পার্সেন্টেজ এরর দিয়ে আসে, তার বাইরে এররের সেরকম কিছু আসে না। ধরো তোমাদেরকে একটা টার্ম দিয়েছে জেড ইকুয়াল টু এ প্লাস বি, জেড যে টার্মটা হচ্ছে সেটা এ এবং বি এর যোগফল। এবার জেড বের করতে এরর তুমি পাচ্ছ ডেল জেড, আমরা এররকে সবসময় ডেল দিয়ে প্রকাশ করি, ডেল জেড ইকুয়াল টু, এটাকে ডেল্টা বলা হয় কিন্তু তাড়াতাড়িতে এটা বলছি, ডেল এ প্লাস ডেল্টা বি। যদি যোগ থাকে তাহলে কি হয়ে যায়, তাদের এররগুলো যোগ হয়ে যাবে। তুমি দৈর্ঘ্য প্লাস প্রস্থ করছো, দৈর্ঘ্য বের করতে যে তুমি এরর পেয়েছো 2 এরর হয়েছে, 2 সেন্টিমিটারের এরর হয়ে গেছে, প্রস্থ বা উচ্চতা বার করতে যে তুমি 3 সেন্টিমিটারের এরর পেয়ে গেছো, তাহলে টোটাল তোমার এরর কত হয়ে যাবে, 3 প্লাস 2 ইকুয়াল টু 5 সেন্টিমিটারের তোমার এরর হয়ে যাবে। এতটাই তুমি এরর করে ফেলেছো। আচ্ছা এবার ধরো এই যে জেড টার্মটা আছে সেটা এ ইন্টু বি হয়ে গেছে, দুটোর গুণফল হয়ে গেছে, তাহলে এররটা কি হবে, তাহলেও যে এররটা হবে সেটা হয়ে যাবে তোমার ডেল এ প্লাস ডেল বি, এটা হয়ে যাবে তোমার এরর। কেন হলো এরকম, ধরো তুমি একটা ক্ষেত্রফল মাপছো, এটা হয়ে গেছে এ, এটা হয়ে গেছে বি, তোমার মোট ক্ষেত্রফল তো এ ইন্টু বি হয়েছে ঠিকই, কিন্তু ধরো তুমি এইটা দৈর্ঘ্য মাপতে তুমি এক ভুল করেছো, 1 সেন্টিমিটার তোমার এরর হয়েছে, আর এটা মাপতে উচ্চতা মাপতে তোমার 2 সেন্টিমিটার এরর হয়েছে, তুমি কি বলবে যে তোমার 2 × 1 ইকুয়াল টু 2 সেন্টিমিটারই এরর হয়েছে, সেটা তো নয়, তোমার মোট এরর কত হয়েছে, এটা মাপতেই তো 1 সেন্টিমিটার হয়ে গেছে আর এটা মাপতে 2 সেন্টিমিটার হয়ে গেছে, তাহলে তোমার মোট এরর তো 2 + i = 3 সেন্টিমিটারের এরর হয়েছে, তোমার তোমার তো 2 সেন্টিমিটার এরর তো শুধু এটাতেই হয়েছে। বোঝা গেল? তো যোগ থাকুক বা গুণ থাকুক বা ভাগই থাকুক না কেন, তোমাদের কিন্তু এরর গুলো সবসময় কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কারণ এরর সবসময় যোগ হয়ে যায়। এবার 4 নম্বর দিয়ে ধরো জেড ইকুয়াল টু রয়েছে x⁻p, সেক্ষেত্রে কি হবে, এটার এরর যখন আমি বার করব তখন এই যে টার্মটা রয়েছে সেটা কি হয়ে যায়, সামনে চলে আসে, অর্থাৎ যদি আমি ডেল জেড করি তাহলে কত হয়ে যাবে, পি ডেল্টা অফ এক্স। বোঝা গেল? তো এই হয়ে গেছে এররের কিছু তোমাদের কাছে সূত্র, যে এরর গুলোকে আমরা এইভাবে বার করতে পারি। এগুলো হয়ে গেল তোমাদের এরর গুলো। এবার যদি আমি এদের অ্যাবসলিউট এরর বের করতে চাই তাহলে কি করতে হবে আমাকে, ডেল জেড বাই জেড, আর এর অ্যাবসলিউট এরর ডেল এ বাই এ, এবং এর অ্যাবসলিউট এরর কি ডেল বি বাই বি, সরি ডেল বি বাই বি, অ্যাবসলিউট এরর হয়ে গেল। যদি পার্সেন্টেজ বের করতে বলে তাহলে কিছুই না, এটা ইন্টু 100, এদের প্রত্যেকটার পার্সেন্টেজ এরর। বোঝা গেল? এই হচ্ছে এরর এবং পার্সেন্টেজ এরর। এবার ধরো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, তোমাদের একটা কোয়েশ্চেন দিচ্ছি, এই কোয়েশ্চেনটা WBJEতে 22 সালে এসেছিল, এই কোয়েশ্চেনটা তোমরা কিভাবে করবে, ভিডিওটা একটু পজ করো, নিজেরা চেষ্টা করো, না পারলে আমি তো এখানে করিয়ে দিচ্ছি, কিন্তু নিজেরা চেষ্টা করো, নিজেরা চেষ্টা করলে কি হবে, তোমাদের যে ভাবনা চিন্তার যে বিকাশটা সেটা কিন্তু নিজেদের দ্বারাই হবে। ঠিক আছে, দেখে দেখে তো করাই যায় জিনিসটা, সেটা তো আমি এমনিতেও বলে দেবো, কিন্তু নিজেরা একটু চেষ্টা করো, যদি হয়ে যায় তাহলে কোশ্চেনে দাগ নাম্বার দাও, দিয়ে কমেন্টে জানাও যে হ্যাঁ এটা হচ্ছে সঠিক উত্তর স্যার, তাহলে দেখে আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ বাচ্চারা বা তোমরা ভালোভাবে করতে পারছো, জিনিসটা বুঝছো, সেটা কিন্তু আমাদেরও ভালো লাগবে। আচ্ছা দেখো, এখানে আমাদের একটা ইকুয়েশন দিয়েছে, এত বড় একটা ইকুয়েশন, সেটা দিয়ে আমাকে কি বলেছে যে প্রত্যেকটার পার্সেন্টেজ এরর আমাকে দিয়ে দিয়েছে এত করে, তাহলে আমাকে বলেছে এর রিলেটিভ এররটা কি হবে।
এখানে একটা এটা ভুল হয়েছে, এই অপশনটা, এটা 127/6 মোস্ট প্রবাবলি আসবে। ঠিক আছে, রিলেটিভ এররটা আমাদেরকে এবার জানতে চেয়েছে, কিভাবে বের করব। দেখো আমাদের কাছে তোমার ফর্মুলা রয়েছে z ইকুয়াল টু a⁴ b⁴ 1/3 বাই c ইন্টু d⁴ এবার আমি যদি এরর বের করি, ডেল জেড বাই জেড অ্যাবসলিউট এরর ইকুয়াল টু কি দাঁড়াবে, চারটা রয়েছে, শুধুমাত্র এটাকে যদি কল্পনা করি, চারটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে ডেল এ বাই এ। এবার বি এর ক্ষেত্রে প্লাস, সবসময় এরর কিন্তু প্লাস হয়ে যায়, দেখো 1/3 রয়েছে, তাহলে 1/3 ডেল বি বাই বি প্লাস, দেখো নিচে ভাগ থাকুক যাই থাকুক আমাদের সবাই কিন্তু যোগ হবে, এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, সেটাকে না লিখলেও চলবে, ডেল সি বাই সি প্লাস 3/2 ডেল ডি বাই ডি। হয়েছে, এটা আমাদের এরর হয়ে গেল। এবার আমাদেরকে কোয়েশ্চেনে দেখো কি বলেছে, যে এ বি সি ডি এর প্রত্যেকটার পার্সেন্টেজ এরর দেখো আমাদেরকে এরকম কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ আমাকে ডেল এ বাই এ ইন্টু 100 এটা কত বলেছে আমাকে, এর পার্সেন্টেজ এরর, এর পার্সেন্টেজ কত, 4% এরর হয়ে গেছে, তার মানে ডেল এ বাই এ ইন্টু 100 ইকুয়াল টু কত, 4। আবার ডেল বি বাই বি ইন্টু 100 এটা কত বলেছে আমাদেরকে, এটা আমাদেরকে বলেছে 2। আবার ডেল সি বাই সি ইন্টু 100 এটা কত বলেছে আমাদেরকে, এটা বলেছে 3। আবার ডেল ডি বাই ডি ইন্টু 100 এটা কত বলেছে, এটা বলেছে আমাদেরকে 1। এগুলো আমাদেরকে কিন্তু বলা রয়েছে। এবার দেখো আমাদেরকে যদি পার্সেন্টেজ এরর জানতে চাই, তাহলে আমাদের এখানে যেটা বের করেছি সেটার সাথে কি করতে হবে, আমাদেরকে ইন্টু 100 করে দিতে হবে। এই সাইডে 100 করছি মানে প্রত্যেকটা দিকে 100 করে গুণ করতে হবে, ইন্টু 100 প্লাস ইন্টু 100 প্লাস ইন্টু 100 হয়েছে। এবার ডেল এ বাই এ ইন্টু 100 এটার মান কত পেয়েছি আমরা, এটার মান হচ্ছে আমাদের কাছে 4 প্লাস 1/3 ডেল বি বাই বি ইন্টু 100 কত পেয়েছি আমরা 2 প্লাস ডেল সি বাই সি ইন্টু 100 কত পেয়েছি আমরা 3 প্লাস 3/2 ডেল ডি বাই ডি ইন্টু 100 কত পেয়েছি আমরা 1। হয়েছে। এবার এটাকে ক্যালকুলেট করলে কত আসছে দেখো, এটাকে ক্যালকুলেট করলে আসবে ইকুয়াল টু 4 4 16 প্লাস আমাদের কাছে কি ছিল 2/3 প্লাস 3 2/3 প্লাস 3 প্লাস কত ছিল আমাদের কাছে 3/2 বোধহয়, হ্যাঁ 3/2 ছিল আমাদের কাছে 3/2। এবার প্রত্যেকটাকে ক্যালকুলেট করা কত হচ্ছে 3 দুগুণে 6 6 16 96 সরি প্লাস হচ্ছে 4 প্লাস 18 প্লাস 9 ইকুয়াল টু কত হয়েছে 127/6%। তো 127/6 হয়ে যাবে আমাদের অ্যান্সার, এটা হয়ে যেত আমাদের অ্যান্সার। এখানে একটু টাইপিং এরর হয়ে গেছে, এটাকে বাদ দাও, 127/6 হয়ে যাবে আমাদের টোটাল অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেনকে সবসময় আমরা এইভাবে অ্যাপ্রোচ করব। তোমরা বাড়ি থেকে যেটা করবে একটু লিখে নাও, তোমরা এক্ষুনি বসে, বাড়িতে না, ভিডিওটা একটু পজ করো, এখানে যেগুলো রয়েছে a⁴ b⁴2 c⁻−1/3 বাই d⁻−5/2। সেম তোমরা এররে এবিসিডির সেম এররে এই সলিউশনটা তোমরা করো, যে ডেল জেড বাই জেড ইন্টু 100 কত আসবে, তোমরা এক্ষুনি বসে এটাকে করো, কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এইগুলো কিভাবে করে। আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেনটা দেখো কি ধরনের কোশ্চেন আরো আসতে পারে, সেই কোশ্চেনটা দেখো একটু, সেটা আমাদের বলেছে দ্য এরর দি মেজারমেন্ট অফ রেডিয়াস, আচ্ছা দ্য এরর অফ মেজারমেন্ট হবে, যাই হোক, দ্য এরর মেজারমেন্ট অফ রেডিয়াস অফ এ স্পেয়ার ইজ 2%, then the error in determination of volume of the sphere
একটা স্ফিয়ার রয়েছে, একটা ফুটবল রয়েছে, সেই ফুটবলের কি হয়েছে, তোমার এই যে রেডিয়াস বা তোমার ব্যাসার্ধ, এটা মাপতে ত্রুটি কত হয়ে গেছে, 2% হয়ে গেছে, অর্থাৎ ডেল আর বাই আর ইন্টু 100, এটা কত হয়ে গেছে আমার, এটা আমাদেরকে 2% এরর হয়ে গেছে। এবার আমাদেরকে কি বলেছে, দ্য ডিটারমিনেশন অফ দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার। এবার আমাদেরকে কি হচ্ছে, এই ভলিউমটার কতটা আমাদেরকে এরর হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি একটা ফুটবল বা একটা স্ফিয়ারের তোমার ভলিউম বা হচ্ছে তোমার আয়তন কত হয়, সেটা হয় 4/3 পাই আর কিউব, আমরা প্রত্যেকে জানি এটা হয়। তাহলে আমি যদি এরর করি ডেল ভি বাই ভি ইকুয়াল টু, দেখো 4/3 পায়ের কিন্তু কোনো এরর হয় না, 4/3 পায়ের যা মান আছে সেটাই আছে, সেটাতে এরর কিছু কিন্তু হতে পারে না। তো সেই জন্য এই দুটো বাদ চলে গেল এররে, আলটিমেটলি কত পড়ে হলো আর কিউ। তাহলে এটা কি হবে, সামনে চলে আসবে 3 ডেল্টা আর বাই হচ্ছে আর। এবার তুমি কি করতে পারো, দুটোতেই 100 দিয়ে গুণ করে দিতে পারো দুপক্ষেই। এইটার মানটা আমাদেরকে বলে দিয়েছে কত, এটার মান আমাদেরকে বলে দিয়েছে 2, 3 ইন্টু 2 ইকুয়াল টু 6 আমাদেরকে বলে দিয়েছে। তাহলে 6 হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার, হয়েছে। তাহলে ভলিউম বের করতে গিয়ে আমাদের কত পার্সেন্ট এরর আসবে, আমাদের 6% মতো এরর আসবে। আচ্ছা, এটা একটা টাইপ অফ কোয়েশ্চেন হয়। এই কোয়েশ্চেনটা কিভাবে করবে, কোয়েশ্চেনটা করো, এ মেটাল ওয়্যার হ্যাজ মাস, ভর, একটা মেটাল ওয়্যার রয়েছে, ঠিক আছে, মেটালের একটা ওয়্যার রয়েছে, আমাদের কাছে একটা তার রয়েছে, যার মাস অর্থাৎ ভর বলে দিয়েছে আমাদেরকে 0.4 গ্রাম, এবং এখানে দেখো প্লাস মাইনাস 0.02 গ্রাম। এর অর্থ কি, প্লাস মাইনাস 0.02 কথার অর্থ হচ্ছে যে এই ভরটা মাপতে গিয়ে 0.02 গ্রাম বেশিও হতে পারে, কমও হতে পারে, অর্থাৎ মাপতে এটা আমার এরর হয়ে গেছে। 0.02 গ্রাম আমাদের কাছে এরর হয়ে গেছে মাপতে গিয়ে, 0.002 গ্রাম আমাদের কাছে এরর আছে। এবার বলে দিয়েছে যে রেডিয়াস, এই যে রেডিয়াসটা রয়েছে সেটা কত বলে দিয়েছে আমাদেরকে, 0.3, ঠিক আছে, 0.3 বলে দিয়েছে। এবং এটা মাপতে গিয়ে আমাদের এরর কত হয়েছে, ডেল আর কত হয়েছে, আমাদের ডেল আর হয়েছে 0.001, এটা হয়ে গেছে আমাদের এরর। এটা মিলিমিটারে দিয়েছে। এবং লেন্থ, এই যে দৈর্ঘ্যটা, এই ওয়্যারটার যে দৈর্ঘ্য সেটা কত বলে দিয়েছে আমাদেরকে, লেন্থটা হয়ে গেছে আমাদের 5 সেন্টিমিটার, এবং এটা মাপতে গিয়ে এররটা কত হয়েছে আমার, 0.02 সেন্টিমিটার মতো হয়েছে। হয়েছে। এবার আমাদেরকে বলেছে দ্য ম্যাক্সিমাম পসিবল পার্সেন্টেজ এরর, ম্যাক্সিমাম পসিবল পার্সেন্টেজ এরর মানে ম্যাক্সিমাম যে এররটা হচ্ছে ইন মেজারমেন্ট অফ ডেনসিটি, এই তারটা ঘনত্ব মাপতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম যে এররটা হতে পারে সেটা কত হবে। দেখো আমরা জানি যে ডেনসিটি বা রো ইকুয়াল টু কি হয়, ভর বাই আয়তন হয়। এবার এই তারটার ক্ষেত্রে ভর হচ্ছে এম, কিন্তু এটা আয়তন কত মনে পড়ছে, এটা হচ্ছে একটা চোঙ, তাই না, চোঙের মতো দেখতে। তো চোঙের আয়তনের ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার ইন্টু এল, তাই তো, যেখানে আর হচ্ছে তার ব্যাসার্ধ, এল হচ্ছে তার দৈর্ঘ্য। এবার দেখো আমি যদি ডেল রো বাই রো রিলেটিভ এরর যদি বের করি, তাহলে কত দাঁড়াবে, ইকুয়াল টু ডেল এম বাই এম প্লাস, পায়ের কোনো এরর হবে না কারণ পায়ের একটা নির্দিষ্ট মান রয়েছে, 3.14 কিছু একটা মান রয়েছে তার। আর এর যদি বার করি 2 ডেল আর বাই আর প্লাস ডেল এল বাই এল বেরিয়েছে। এবার যদি এদেরকে বলেছে আমাকে দেখো পার্সেন্টেজ এরর বের করতে বলেছে, তাহলে কি হবে, প্রত্যেকটাকে আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দেবো, ডেল এম বাই এম প্লাস 2 ডেল আর বাই আর প্লাস ডেল এল বাই এল ইন্টু 100। এবার প্রত্যেকটার মান বসাবো, আর কিছু না, প্রত্যেকটার মান বসিয়ে আমরা কি দেখতে পাবো, প্রত্যেকটার মান বসিয়ে আমরা দেখতে পাবো ডেল এম বাই এম, ডেল এম এর মান কত, 0.002, 0.002 বাই 0.4 ইন্টু 100 প্লাস ডেল আর বাই আর, ডেল আর কত পেয়েছিলাম, 0.001
0.001 বাই 0.3 ইন্টু 100 প্লাস আমাদের কাছে কত ছিল ডেল এল বাই এল ইন্টু 100। ডেল এল কত? ডেল এল হচ্ছে 0.02 বাই 5, 0.02 বাই 5 ইন্টু 100, ঠিক আছে? আচ্ছা, ও সরি, এখানে 2 গুণ আছে না, রেডিয়াসে 2 গুণ আছে, 2 ইন্টু হবে এটা, সরি এটা ভুল হয়ে গেছিল। আচ্ছা, এটাকে এবার ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। 100 দিয়ে যদি গুণ করা হয় 0.2 বাই 0.4 প্লাস হচ্ছে 0.2 বাই 0.3 প্লাস 2 বাই 5 ইকুয়াল টু হচ্ছে হাফ পড়ে থাকছে এখানে, 2 এর 3 প্লাস 2 এর 5, এটাকে ক্যালকুলেট করলে কত হবে 30 হচ্ছে, তাহলে 15 প্লাস এটা কত হচ্ছে 10 20 প্লাস 6 12 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের কাছে, 5 আর 2 এর 7, 3 4 47 বাই 30। আচ্ছা, এই ক্যালকুলেটগুলোকে এবার কিভাবে করবে বলো তো? এইগুলোকে তোমরা এইভাবে করে নেবে, 3 ইন্টু 1 এর 10 পড়ে রয়েছে আমাদের কাছে, এখানে 30টাকে এইভাবে লিখতে পারি। এবার এটা আমরা দেখতে পাচ্ছি 3 1 এ 3, 3 5 এ 15, 16 17 2 পড়ে থাকছে, 0.66 কিছু থাকবে ইন্টু 1 এর 10, তো আলটিমেটলি 1.566 এরকম একটা থাকবে। তো সেটাকে আমরা করে লিখতে পারি 1.6, হয়েছে? তাহলে দেখো 1.6 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা হয়ে যাবে ম্যাক্সিমাম পসিবল পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ ডেনসিটি। এই ধরনের কোশ্চেনও কিন্তু এক্সামে আসতে পারে। তো এগুলো দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা করবে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আরেকটা দেখে নাও তোমরা, আরেকটা এক্সাম্পল এর দেখে নাও। দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ জি ইজ গিভেন বাই জি ইকুয়াল টু, তোমাদেরকে একটা ফর্মুলা বলে দিয়েছে যে জি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। এবার এখান থেকে তোমাদেরকে এল বের করার যে তোমাদের রয়েছে, যে এলটা কত বলে দিয়েছে 10 এবং ডেল এলটা তোমাদেরকে বলে দিয়েছে 0.1 সেন্টিমিটার। তেমনি টিটা তোমাদেরকে বলে দিয়েছে 100, কিন্তু টি বের করতে যে ডেল টিটা তোমাদেরকে বলে দিয়েছে 1 সেকেন্ড, সরি। দেখো সেম ট্রিক্স তোমরা নিজেরা ট্রাই করো, একটু নিজেরা ট্রাই করে কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্টে জানাও যে তোমাদের অ্যান্সার কত এসছে। দেখো এবার প্রোগ্রেস করছি জিনিসটা। এবার জিটাকে তোমাদের পার্সেন্টেজ এরর জি এর কত এসছে সেটা দেখতে হবে। দেখো সেম প্রসেসে ডেল জি বাই জি ইন্টু 100 ইকুয়াল টু কত দাঁড়াবে, ডেল এল বাই এল ইন্টু 100 প্লাস 2 ডেল টি বাই টি ইন্টু 100, এটা আমাদের কাছে আসছে ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি ডেল এল বাই এল ইন্টু 100, ডেল এল কত আছে আমাদের কাছে, ত্রুটি কত রয়েছে 0.1 বাই আমাদের কাছে কত রয়েছে 10 ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল টি কত, ডেল টি হচ্ছে আমাদের কাছে 1 বাই টি, টি কত 100 ইন্টু 100 ইকুয়াল টু কত দাঁড়াবে আমাদের কাছে, এখানে একটা শূন্য কেটে দাও, 1 প্লাস 2 ইকুয়াল টু 3, 3 আছে, 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, এইভাবে হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলোকে তোমরা অ্যাটেম্প্ট করবে। আচ্ছা, এবার আমরা একটু লাস্ট পার্টে আসি, যেটা হলো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে তোমাদের সিগনিফিক্যান্ট ফিগার্স কি জিনিস বা তাৎপর্যপূর্ণ সংখ্যা কি জিনিস। তাৎপর্যপূর্ণ সংখ্যা সম্পর্কে বলার আগে একটু বলি তাৎপর্যপূর্ণ সংখ্যা কি জিনিস। তাৎপর্যপূর্ণ সংখ্যা হলো কোন একটা মেজারমেন্ট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বা তুমি বলতে পারছো যে এই মাপ পর্যন্ত আমরা কনফার্মলি জানি যে এটা ঠিক। যেমন তোমরা একটা দৈর্ঘ্য মাপতে গিয়ে পেয়েছো 1.6554 সেন্টিমিটার, তুমি কনফার্ম বলতে পারছো যে 1.6টা আমি জানি যে এটা হচ্ছে কনফার্ম আছেই দৈর্ঘ্যটা, তারপর যেটা আছে সেটা আমি জানি না। তো ওই যে নাম্বার পর্যন্ত আমরা এক্স্যাক্টলি জানি সেটা হয়ে যাবে আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার্স। এবার এই সিগনিফিক্যান্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ সংখ্যা বের করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কি কি একটু দেখে নিই। দেখো সেই নিয়মগুলো হচ্ছে, প্রথমে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। যেগুলো নন জিরো ডিজিট আছে, ধরো 1 2 3 123, এখানে নন জিরো প্রত্যেকটা রয়েছে, অর্থাৎ এই সিগনিফিক্যান্ট ফিগার্স হয়ে যাবে কতগুলো, 3টে হয়ে যাবে সিগনিফিক্যান্ট ফিগার্স। আমি বলছি 25, এর সিগনিফিক্যান্ট ফিগার কত হয়ে যাবে, 2টো। তারপর বলেছে অল জিরোস দ্যাট আর ফাউন্ড বিটুইন নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট, অর্থাৎ ধরো 205, এই যে
জিরোটা রয়েছে এটা দুটো সিগনিফিক্যান্ট ফিগার্স এর মাঝখানে রয়েছে, তাই একেও আমরা সিগনিফিক্যান্ট ফিগার্স হিসাবে কাউন্ট করবো। এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে? তিনটে। 3005 কটা রয়েছে সিগনিফিক্যান্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ সংখ্যা? চারটে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট, লিডিং জিরোস টু দ্য লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো ডিজিট আর নট সিগনিফিক্যান্ট। মানে হচ্ছে কোনো সংখ্যা ধরো 0.0085 লিখেছি, এখানে এটা তো সিগনিফিক্যান্ট ফিগার্স, কিন্তু তার আগের যেগুলো রয়েছে সেগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স হবে না। 0, 2, 2, 3 তিনটে মাত্র সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে। তো এই ধরনের যে আগের যে জিনিসগুলো সেগুলো কোনো সিগনিফিক্যান্ট ফিগার্স হবে না। বোঝা গেল? নেক্সট নিয়ম হচ্ছে ট্রেলিং জিরোস ফর এ হোল নাম্বার দ্যাট এন্ডস উইথ এ ডেসিমাল পয়েন্ট আর সিগনিফিক্যান্ট। দেখো, একটু আগে একটু বলে দিই যে এই ধরনের জিনিসে ধরো তোমাদের কাছে 320 রয়েছে, এটাও কি সিগনিফিক্যান্ট ফিগার্স হবে? কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স হবে এতে? এতে কিন্তু দুটো সিগনিফিক্যান্ট ফিগার্স হবে। এটাকে কিন্তু আমরা সিগনিফিক্যান্ট ফিগার্স হিসেবে কাউন্ট করব না। কখন করব না? দেখে নাও, যখন আমরা দেখতে পাবো যে ট্রেলিং যে জিরোগুলো রয়েছে, মানে শেষের যে জিরোগুলো, সেগুলোর পর যদি দশমিক থাকে, একটা দশমিক রয়েছে, যদিও আমরা এইভাবে কিন্তু লিখি না, ঠিক আছে, দশমিক লিখে কিছু লিখলাম না, এটা কিন্তু সাধারণত করা হয় না, কিন্তু যদি দশমিক থাকে তার যে আগে যে জিরোটা রয়েছে সেটাকে আমরা কাউন্ট করব। এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে? এখানে রয়েছে তিনটে সিগনিফিক্যান্ট ফিগার্স, তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যা এখানে রয়েছে। কিন্তু দেখো এই যে 320টা রয়েছে, এখানে পরে কোনো দশমিক নেই, কিছুই নেই, তাই হ্যাভ অনলি টু সিগনিফিক্যান্ট ফিগার্স, এখানে শুধুমাত্র দুটো সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে। এই জিরোটাকে আমরা কাউন্ট করব না, অর্থাৎ আগে জিরো বা পরের জিরো কে আমরা সিগনিফিক্যান্স এই জিরোগুলোকে কাউন্ট করব না। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, ট্রেলিং জিরোস টু দ্য রাইট অফ দি ডেসিমাল প্লেসেস আর সিগনিফিক্যান্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। দশমিকের পরের যে সংখ্যাগুলো রয়েছে, যে শূন্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার্স হবে বা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। তাহলে বলো তো এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো রয়েছে? 1, 2, 3, 4, 5, এখানে টোটাল 5টা সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে। দশমিকের পর ধরো রয়েছে 15.002, এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে? 1, 2, 3, 4, 5, টোটাল 5টা সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে। Exact numbers and rationally defined numbers like Euler's number and pi have infinite number of significant figures. এবার যদি তোমরা পায়ের ভ্যালুটা জানতে চাও, তাহলে দেখা যাবে পায়ের ভ্যালু আছে 3.141596 এরকম কিছু চলে আসছে, এটা চলতেই থাকবে। তো এই ধরনের যে ফিগার্স গুলো রয়েছে সেগুলো তো ইনফিনিট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে, তাই না? তো সেটা সম্পর্কেই একটু বলা রয়েছে। এগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, যে কোনগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স হবে, কোনগুলো হবে না, সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার দেখো, যেগুলো 10⁻⁴ হিসাবে যেগুলো থাকবে সেগুলোকে আমি কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার্স ধরবো না। যেরকম এখানে ধরো 25 × 10⁻² ধরলাম, এই 10⁻²টা কিন্তু কোনো সিগনিফিক্যান্ট ফিগার্স এর মধ্যে আসবে না, এখানে শুধুমাত্র কি দুটো সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে। যেমন 4.5 10⁻³ এখানে কটা রয়েছে? একটা, দুটো, এটা কিন্তু কাউন্ট হবে না। এখানে কটা রয়েছে? একটা, দুটো, তিনটে, দশমিকের পর রয়েছে শূন্য, তো আমরা সেটাকে সিগনিফিক্যান্ট ফিগার্স হিসেবে কাউন্ট করবো। এটা তিনটে রয়েছে, 1, 2, 3, 4, 5, সরি 1, 2, 3, 4, এখানে চারটে রয়েছে সিগনিফিক্যান্ট ফিগার্স। তো বোঝা গেছে এই ধরনের সিগনিফিক্যান্ট ফিগার্স আমরা কাউন্ট করব। এবার আছে রুলস ফর রাউন্ড অফ অর নাম্বারস বা রাউন্ডস অফ সিগনিফিক্যান্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ সংখ্যাতে তোমাকে বলেছে রাউন্ড অফ করতে। কিছু রাউন্ড অফ মনে আছে তোমাদের? কি বলেছিল যে 10 ডেসিমেলের পর 2 রাউন্ড অফ ফিগার পর্যন্ত নিতে, তো আমরা কি করতাম? একটু জিনিসটাকে কমিয়ে নিতাম। আচ্ছা দেখো, বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ধরে নাও রুল নাম্বার 1, তোমাদের একটা সংখ্যা রয়েছে 4, 2, 2, 7, এটাকে তোমাকে বলেছে 3 সিগনিফিক্যান্ট ফিগার্স পর্যন্ত লেখো। আচ্ছা কিভাবে করব? এখানে তো টোটাল 1, 2, 3, 4টে সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে। দেখো, সব থেকে শেষের যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি কি 5-এর থেকে বেশি। যদি 5-এর থেকে বেশি হয় তাহলে তার সাথে আমরা কি করতে পারি? 1 যোগ করতে পারি। এটাকে যদি আমি তিনটে সিগনিফিক্যান্ট ফিগার্স এর উপর রাউন্ড অফ করি তাহলে কি দাঁড়াবে? সেটা দাঁড়াবে আমাদের কাছে 4230। এখানে দেখো তিনটে সিগনিফিক্যান্ট ফিগার্সে আমরা রাউন্ড অফ করে দিয়েছি কিন্তু। বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর দেখো, এরপর আমাদেরকে সেকেন্ড রুলে রয়েছে, ধরো 4322, এটাকেও সেম বলেছে 3 সিগনিফিক্যান্ট ফিগার্স পর্যন্ত আমাদেরকে কাউন্ট করতে হবে। দেখো লাস্টের যে সংখ্যাটা রয়েছে সেটা 5-এর থেকে কম, যদি 5-এর থেকে কম হয়
তাহলে কি করব আমরা, সেই জিনিসটাকে চেঞ্জ করব না। 4320 সেটা কিন্তু চেঞ্জ হবে না, এক কিন্তু যোগ হবে না। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো 3 নম্বর রুলে কিন্তু দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে যদি 5 থাকে, ধরো একটা সংখ্যা দিলাম 4.3452, এই জিনিসটা রয়েছে। এটাকে আমাকে বলেছে যে 3 সিগনিফিক্যান্ট ফিগার্স পর্যন্ত তোমাকে রাউন্ড অফ করতে। এটা আমরা কিভাবে করব, এই 3 সিগনিফিক্যান্ট ফিগার্স পর্যন্ত রাউন্ড অফ কিভাবে করব জিনিসটা? দেখো 3 সিগনিফিক্যান্ট ফিগার অর্থ হচ্ছে আমাদের কিন্তু এখান পর্যন্ত নিতে হবে, তার বাইরেটা কিন্তু আমি নিতে পারবো না। তাহলে আমি এটা কিভাবে করব? এটা দেখো, এটা আমরা এইভাবে করব যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 5 রয়েছে, 5-এর পর কি রয়েছে আমাকে সেটা দেখতে হবে। 5-এর পর যদি ইভেন সংখ্যা থাকে তাহলে তার আগে কোনো কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটাকে তোমরা কি লিখবে তাহলে? 4.34ই থাকবে তোমাদের। 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত আমাদের হয়ে গেল। যদি তোমাদের এরকম হয় 4.3453, এটা ছিল ইভেন, এটা হয়ে গেছে আমাদের অড। এই 5-এর পর আমাদের অড রয়েছে, যদি অড থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা কিন্তু যোগ করে নিতে হবে তার আগে, যদি এখানে 5-এর পর যদি অড সংখ্যা থাকে। তো বোঝা গেছে, এই হলো রাউন্ড অফের তোমাদের সিগনিফিক্যান্ট ফিগার্স রাউন্ড অফের কিছু সূত্র। যদি এগুলো সাধারণত লাগে না, তবে পরীক্ষাতে যদি আসে কিছুটা এই ধরনের জিনিস বলা যেতে পারে। আচ্ছা, এবার আরেকটা দেখো রুল তোমাদেরকে বলে রাখি। আচ্ছা, রুল বলার আগে একটা তোমাদের আগের বছরই একটা কোশ্চেন এসেছিল WBJE তে, সেটা একটু দেখে নাও সেই কোশ্চেনটা। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখো কি বলেছে। ইন অ্যান এক্সপেরিমেন্ট the length of an object is measured to be 6.50 centimeter. This measured value can be written as 0.0650 meter. The numbers of significant figures on 0.0650 meter. এবার তোমাকে কোশ্চেনটা কি বলেছে দেখো, যে একটা মেজার করেছিল যে 6.50 সেন্টিমিটার পর্যন্ত পেয়েছে, ঠিক আছে। এবার সেটাকে ওরা ক্যালকুলেট করে দেখেছে যে সেটা 0.0650 মিটার পর্যন্ত আসে। এবার বলেছে এই 0.650-তে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে। আমরা এখানেই দেখতে পাচ্ছি যে এখানে সিগনিফিক্যান্ট ফিগার্স কটা রয়েছে, 3টে রয়েছে, এবং সেটা কিন্তু আনচেঞ্জড থাকবে। আমি যদি তাদের এককও চেঞ্জ করি বা আগে পরে মিটার থেকে সেন্টিমিটারও করি, তাদের সিগনিফিক্যান্ট ফিগার্স কিন্তু আনচেঞ্জ থাকবে। সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো রয়েছে, 3টেই রয়েছে আমাদের কাছে সিগনিফিক্যান্ট ফিগার্স। তার আগের যে জিরোগুলো সেগুলো কিন্তু কাউন্ট হবে না। তো এখানে কটা রয়েছে আমাদের কাছে, 3টে সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে। এটা কিন্তু 2023-এ এসেছিল, 2023-এ WBJE-তে এসেছিল। খুবই সোজা জিনিস, কিন্তু তোমাদেরকে সেটা জানতে হবে যে তোমাদের জিনিসটা কি, সিগনিফিক্যান্ট ফিগার্স বা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা কি এবং তার রুলগুলো কি, সেগুলো জানলেই এত সোজা সোজা কোশ্চেনগুলো তোমরা কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে, না হলে কিন্তু পারবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশনের রুল কিছু রয়েছে। ধরো তুমি দুটো জিনিসকে তুমি করবে, তুমি মাল্টিপ্লাই করবে, গুণ করবে বা ভাগ করবে। সেক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে যে গুণের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার্স রুলটা তুমি অ্যাপ্লাই করো। তুমি গুণ তো নর্মালি করতে পারো, কিন্তু গুণের সময় তোমাকে বলেছে সিগনিফিক্যান্ট ফিগার্সটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যে রুলটা রয়েছে সিগনিফিক্যান্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ সংখ্যা, সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি কিভাবে করবে দেখো ভালো করে। বলেছে দ্য রেজাল্ট উইল হ্যাভ দ্য সেম সিগনিফিক্যান্ট ফিগার্স অ্যাজ দ্য লোয়েস্ট সিগনিফিক্যান্ট ফিগার্স দ্যাট এনি অফ দি টার্মস হ্যাভ। কি বলতে চাইছে, যে দুটো টার্মে তুমি গুণ করবে সেই দুটো টার্মের তুমি দেখো যে তাদের সিগনিফিক্যান্ট ফিগার্স কত রয়েছে। প্রথমটাতে দেখছি আমি দুটো রয়েছে তাৎপর্যপূর্ণ সংখ্যা, দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছি 4টে রয়েছে। তাহলে সব থেকে কম কোনটা রয়েছে, দুটো রয়েছে। তাহলে আমাদেরকে অ্যান্সারটা এমনভাবে নিয়ে আসতে হবে যাতে দুটোই মাত্র সিগনিফিক্যান্ট ফিগার্স সাথে থাকে, সব থেকে কম সিগনিফিক্যান্ট ফিগার্সটা আমরা নেব। তাহলে আমরা অ্যান্সার যেটা পেয়েছি সেটাকে মডিফাই করে লিখে দিলাম 2 প্লেস পর্যন্ত আমরা সিগনিফিক্যান্ট ফিগার নিলাম, বাকিটা 10⁻², যেহেতু এটা সিগনিফিক্যান্ট ফিগার্সের মধ্যে কাউন্ট হয় না, তাই এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার যখন আমরা সিগনিফিক্যান্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ সংখ্যাটাকে কাউন্টে নেব। এবার আছে কি অ্যাডিশন এবং সাবট্রাকশন। অ্যাডিশন এবং সাবট্রাকশন মানে হচ্ছে যোগ বা বিয়োগের সময় কি ধরনের রুলটা অ্যাপ্লাই হবে। উই নিড টু লুক দি সিগনিফিক্যান্ট ফিগার্স আফটার ডেসিমেল প্লেসেস। ডেসিমেলের পর আমাদের সিগনিফিক্যান্ট ফিগার্স কটা রয়েছে সেটা দেখতে হবে, এবং রেজাল্টটা কি হবে, রেজাল্ট উইল হ্যাভ
সেম নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স উইল হ্যাভ দ্য লোয়েস্ট নম্বর হবে এটা, যার লোয়েস্ট নাম্বারটা রয়েছে। দেখো আমি বলে দিচ্ছি কি, আমাদের দশমিকের পর সিগনিফিক্যান্ট ফিগার্স কটা রয়েছে দেখতে হবে দুটো টার্মে। এখানে কটা রয়েছে, একটা দুটো তিনটে, তিনটে রয়েছে। এখানে কটা রয়েছে, এখানে মাত্র একটা রয়েছে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে অ্যান্সারটা আমি আনবো, সেই অ্যান্সারটা দশমিকের পর যেন সব থেকে লোয়েস্ট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স কিন্তু থাকে। ঠিক আছে, এটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই দুটোকে যোগ করে আমি কত পেয়েছি, এটা পেয়েছি। এবার 522.456 এরকম তো অনেক বেরিয়ে যেতে পারে না, কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট ফিগার্সকে যদি মাথায় রাখতে হয়, তাহলে আমাদের কাছে কি শুধুমাত্র সব থেকে লোয়েস্ট দশমিকের পর যেটা রয়েছে সেটাকে আমাদেরকে বসাতে হবে। এখানে কত রয়েছে, একটাই রয়েছে। তাহলে আমি কি করলাম, এটাকে রাউন্ড অফ করে দশমিকের পর একটাই শুধু ভ্যালু বসাবো। ঠিক আছে, এইটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে আমি সব কটা টার্মকে দেখবো, যা ছোট সেটা বসাবো। অ্যাডিশন সাবট্রাকশনের পরে ক্ষেত্রে আমি দেখবো দশমিকের পর সব থেকে কম কার রয়েছে, যতগুলো কম থাকবে ততগুলো কমই আমি এখানে অ্যান্সারটা আনবো। এবার দেখো, এইগুলো নিয়ে কিছু কোশ্চেন হয়, যে কোশ্চেনগুলো আমি দুটো আলোচনা করে দিই। যেটা হচ্ছে তোমার দেখো, এই কোশ্চেনটাতে কি বলেছে, টেকিং ইনটু অ্যাকাউন্ট অফ দ্য সিগনিফিক্যান্ট ফিগার্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 9.99 মাইনাস 0.0099। এবার এটার যদি বিয়োগফলটা আমি যদি দেখতে যাই, কত আসবে আমাদের এখানে, 1 0 9 ঠিক করলাম, কত হচ্ছে, 1 হাতে 1, সরি, এটা হবে 8 9.9। এটা হয়ে যাচ্ছে আমাদের কাছে তোমার অ্যান্সারটা, যে বিয়োগ করলে আমি এটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা হচ্ছে। কিন্তু দেখো একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করে দেখো, যে এখানে তোমার দশমিকের পর আমি যোগ কি বিয়োগ করছি, তো যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের কি হবে, দেখতে হবে দশমিকের পর সিগনিফিক্যান্ট ফিগার্স সব থেকে কম কার রয়েছে। আমি দেখতে পাচ্ছি কি দুটোই রয়েছে সিগনিফিক্যান্ট ফিগার্স, এখানেও রয়েছে এখানেও রয়েছে দুটো। তাহলে আমাদেরকে এতটা খেয়াল করতে হবে, দশমিকের পর এখানে কটা হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে কিন্তু হবে না। এটাও কিন্তু অ্যান্সারে রয়েছে, তোমরা যদি এটা করতে তাহলে কিন্তু ভুল হয়ে যেত। 9.9801 এটা যদি করতে তোমাদের কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যেত। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যান্সার হবে না। অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 9.9, কারণ কি আমাদের দুটো মাত্র, সরি 9.98, দশমিকের পর আমাদের কিন্তু দুটো মাত্র সিগনিফিক্যান্ট ফিগার্স আনতে হবে, যেটা তোমার কোয়েশ্চেনেও রয়েছে। তো এটা হয়ে যাবে আমাদের সেক্ষেত্রে অ্যান্সারটা। বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সটে যাওয়া যাক। নেক্সট ভিডিওটাতে, নেক্সট স্লাইডটাতে আমাদেরকে কি বলেছে, দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল অফ লেন্থ, তোমার লেন্থ দৈর্ঘ্য বলে দিয়েছে 55.3। আচ্ছা, এই কোশ্চেনটাতে দেখো, তুমি কিন্তু ক্যালকুলেট না করেও কিন্তু বলতে পারতে, এত কিছু কিন্তু তোমার করার দরকার ছিল না। তুমি শুধুমাত্র কি দেখতে, যে দশমিকের পর যোগ বা বিয়োগ করছি, তার মানে দশমিকের পর কার কম আছে দেখি, এটা দুটো রয়েছে, এখানেও দুটো রয়েছে, তাহলে আলটিমেটলি দশমিকের পর তোমার দুটোই সিগনিফিক্যান্ট ফিগার্স হবে। যেখানে আমি এই অপশনটা একমাত্র কারেক্ট পাচ্ছি, এখানে রয়েছে চারটে, এখানে রয়েছে তিনটে, এখানে তো দশমিকের পর একটা রয়েছে, তাহলে এটাই হয়ে যেত অ্যান্সার, এত কিছু ক্যালকুলেট করা দরকারই ছিল না। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনও কিন্তু হতে পারে। এটাও যেমন সেম তোমাকে বলে দিয়েছে, দেখো, যে দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল অফ এ লেন্থ, তোমাকে লেন্থ বলে দিয়েছে এটা, ইন্টু তোমাদেরকে ব্রেথ বলে দিয়েছে কত, 25 মিটার। এবার বলে দিয়েছে কি তোমাদের আফটার রাউন্ডিং অফ দ্য এরিয়া, এরিয়া বার করতে বলেছে, দুটো গুণ হয়ে যাবে। এবার তুমি এত গুণ করতে কেন যাবে, তোমাকে তো অ্যান্সার নিয়ে কথা শুধু। তুমি এখানে দেখতে পাচ্ছ যে এর ক্ষেত্রে রয়েছে তিনটে সিগনিফিক্যান্ট ফিগার্স, আর এখানে দুটো মাত্র তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে। গুণের সময় আমি কি বলেছিলাম, যার সব থেকে কম রয়েছে সেটা বসবে। এখানে দেখো তিনটে রয়েছে সিগনিফিক্যান্ট ফিগার্স, কিন্তু এখানে দুটো রয়েছে, তাই তো। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে অ্যান্সার এমন খুঁজবো যাতে দুটো মাত্র সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে। এটাও নয়, এটা তিনটে রয়েছে, এটাও চারটে রয়েছে, এখানে পাঁচটা রয়েছে, 1 2 3 4 5, এখানে দেখো দুটো রয়েছে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এত কিছু আমাদের ক্যালকুলেট করার দরকার নেই। আচ্ছা, এই ক্যালকুলেশনটা একটু বলে রাখি, এই ধরনের ক্যালকুলেশন না তোমাদের অনেক টাইম খেয়ে নেবে। 25কে তুমি গুণ করতে হবে, এই ক্যালকুলেশনগুলো সবসময় এমন করবে, 55.3 রয়েছে, তো 25টাকে তুমি এইভাবে লিখবে যে 100/4। এবার দেখো, তুমি 55.3কে মুখে মুখে 4 দিয়ে ভাগ করে নিতে পারবে। ঠিক আছে, 4 × 1 = 4, 4 × 3 = 12, 33, 4 × 8 = 32, 0.25 × 100, এরকম করে তুমি বসিয়ে নিতে পারবে। ঠিক আছে, 1.4 বা 14 × 10⁻², এরকম কিছু তোমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, 14
তো এই ধরনের তোমাদের অ্যান্সার আসবে কিন্তু, ঠিক আছে, রাউন্ড অফ করে দুটো ডেসিমেল প্লেস পর্যন্ত আসবে। তো এই গেল সিগনিফিক্যান্স ফিগার্স নিয়ে সবকিছু। তো আশা করি তোমরা চ্যাপ্টারটা নিয়ে বুঝতে পেরেছো যে কিভাবে কি কি রয়েছে, কি ধরনের কোয়েশ্চেন আসে। আর এই চ্যাপ্টারে এই ধরনের কোয়েশ্চেনই আসবে, এর বাইরে কিছু কোয়েশ্চেন কিন্তু আসার পসিবল না, কারণ এই ধরনের জিনিসগুলোই রয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, সবার হেল্প হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে, কমেন্ট করবে যদি তোমাদের কিছু অসুবিধা থেকে থাকে। যেহেতু আমি প্রথম ক্লাস করেছি, আমি জানি না কি ধরনের তোমাদেরকে ডেলিভার করতে পেরেছি। তো তোমাদের ফিডব্যাকটা সবসময় কাম্য, আমরা কিন্তু ফিডব্যাককে যথেষ্ট পজিটিভলি নিই। যদি কিছু ভুল থেকে থাকে তাহলে সেটাকেও নেক্সট ভিডিও থেকে বা নেক্সট পরবর্তী সময় থেকে সেটাকে কিন্তু শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।